দেখেন, সো আজকে আমরা বেসিক্যালি ফাইবার শেষ করে ফেলবো এন্ড পেওনিয়ার দেখা দিব, পেওনিয়ার বুঝা দিব আপনাদেরকে। ফাইবারের যেহেতু লাস্ট ক্লাস, আজকে আহামরি তেমন কিছু নাই, আমি টোটাল A to Z আপনাদেরকে ফাইবারে কোথায় কি আছে না আছে আমি এগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডটা কি? ড্যাশবোর্ডে আপনি যখন আপনার সব অর্ডার আসবে, যা আসবে সব আপনি এখানে চেক করতে পারবেন। এখানে যে অর্ডার আমার একটা আছে, একটা এখন দেখাচ্ছে। এখানে যদি আপনার 5টা অর্ডার থাকে, 5টা অর্ডার সিরিয়ালি নিচে 1 বাই 1 শো করবে এখানে। ঠিক আছে? আরেকটা জিনিস, যেটা টাইম সবচেয়ে কম ওইটার উপরে দেখাবে, এখানে টাইম দেখতে পারবেন। যেটা ডেলিভারি টাইম সবচেয়ে কম ওটা সবার উপরে থাকবে, ধীরে ধীরে যেগুলো বেশি ওগুলো সিরিয়ালি থাকে। তো এটা বেসিক্যালি এভাবে সাজায় দেওয়ার কারণ হচ্ছে আপনি যাতে বুঝেন কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে। ঠিক আছে? আপনার বাম পাশে আপনার সব স্ট্যাটাস গুলো দেখতে পারবেন, আপনার স্ট্যাটিস্টিক্স গুলা কোনটা কত পার্সেন্টে আছে এই জিনিসগুলো চেক করতে পারবেন। তার নিচে আপনার ইনবক্সের একটা শর্ট প্রিভিউ দেখতে পারবেন, যে কে কি ইনবক্স করতেছে, কে কি মেসেজ দিল না দিল, এগুলো দেখা যাবে। ঠিক আছে? ওকে। এরপরে আপনি ড্যাশবোর্ডের থেকে আপনি কি পাবেন? ড্যাশবোর্ডের পরে আপনি এখান থেকে চলে আসবেন মাই বিজনেস। মাই বিজনেসে গেলে আপনি অর্ডারস নামে একটা পেজ পাবেন। অর্ডারসে যদি যান, এখানে আপনি আপনার অ্যাক্টিভ অর্ডার কি আছে এইটা, প্রায়োরিটি যেহেতু আমার একটাই অ্যাক্টিভ, সো এটাকে প্রায়োরিটিতে দেখাচ্ছে। অ্যাক্টিভ অর্ডার একটা, লেট অর্ডার আমার নাই, যেটা যদি কোনো অর্ডার আপনি লেট করেন তখন এখানে শো করবে। ডেলিভার্ড যদি হয়, কোনো অর্ডার ডেলিভারি দিয়ে বসে থাকেন তাহলে এখানে শো করবে। আপনি যদি কোনো অর্ডার ডেলিভারি দেন এবং সেটার কোনো রেসপন্স না আসে 3 দিনের মধ্যে, অর্থাৎ আপনি কোনো একটা অর্ডার ক্লায়েন্টকে ফাইলগুলো ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ক্লায়েন্ট 3 দিনের মধ্যে আপনাকে কোনো রেসপন্স দেয় না, ধরেন ক্লায়েন্ট ছুটিতে চলে গেছে বা উইকেন্ডে চলে গেছে বা ফর সাম রিজন আপনাকে ক্লায়েন্ট কোনো রিপ্লাই করে নাই, সেক্ষেত্রে 3 দিন পর আপনার অর্ডার অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। বুঝছেন? তো আপনার ডেলিভারি দিতে হবে, ডেলিভারি দেওয়ার পর 3 দিন টাইম থাকে, 3 দিনের মধ্যে যদি ক্লায়েন্ট অ্যাকসেপ্ট করলো করলো, না করলো অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং টাকা ক্লিয়ারেন্স পাইতে থাকবে, শুরু হয়ে যাবে 14 দিনের জন্য। এরপর কমপ্লিটেড, আপনি কতগুলো অর্ডার এখন পর্যন্ত কমপ্লিট করছেন এটা দেখাবে। আমি এখন পর্যন্ত 470টা অর্ডার কমপ্লিট করছি। ক্যান্সেল কয়টা ক্যান্সেল করছি এটা দেখাবে। সো এখানে যদি আপনি রেশিও দেখেন তাহলে দেখবেন টোটাল আমি কমপ্লিট করছি হচ্ছে 470টা, ক্যান্সেলেশন করছি 25টা। সো রেশিওটা অনেক কম। আপনাদের ক্যান্সেলেশন যদি করাই লাগে, সো এরকম যাতে হয়। বুঝতে পারছি? সো আপনার ক্যান্সেলেশনের রেশিও যাতে অনেক অনেক কম হয়। আমার এই ক্যান্সেলেশনের জন্য আমার গিগে কোনো হ্যাম্পার হবে না, কারণ আমার অর্ডার কমপ্লিশন অনেক বেশি। তো এই জায়গায় রেশিওতে কোনো এফেক্ট আসবে না। বাট আপনার যদি অর্ডার হয় 100টা, আপনি ক্যান্সেল করে বসে থাকেন 25টা, তাহলে অনেক বেশি ইম্প্যাক্ট আনবে। স্টার্ট হচ্ছে আপনি যদি কোনো অর্ডারকে স্টার চিহ্ন দিয়ে রাখেন, এই যে এটা ফেভারিট করে রাখেন, তাহলে এখানে দেখাবে, না করে রাখলে দেখাবে না। এটা আহামরি তেমন কোনো কাজ এটা নাই। এই হচ্ছে অর্ডার। আচ্ছা, তো যেহেতু অর্ডার পেজে আসছে, আমরা অ্যাক্টিভ অর্ডারে চলে যাই। অ্যাক্টিভ অর্ডারে যখন আপনি ক্লিক করবেন, যখন কোনো আপনি অর্ডার পাবেন, তখন আপনার সামনে অর্ডার পেজটা এরকম ভাবে দেখাবে। তো এই অর্ডার পেজে কি কি থাকে দেখেন, আপনি একটা অর্ডার পাওয়ার পর অর্ডার পেজটা কিভাবে আসবে দেখেন। তো এখানে প্রথমে আপনাকে এই যে এরকম অর্ডার স্টার্টেড লেখা আসবে, ক্লায়েন্টের নাম, সেন্ট অল দ্য ইনফরমেশন ইউ নিড। আপনি গিগে যে রিকোয়ারমেন্ট দিয়েছেন ওইটা দেওয়ার পরে এই কথাটা আসবে, তার আগ পর্যন্ত গিগের রিকোয়ারমেন্ট যতক্ষণ ফুলফিল না হবে এই অর্ডার চালু হবে না। ও রিকোয়ারমেন্ট সাবমিট করে দিলেই অর্ডার চালু হয়ে যাবে। ডিটেলসে যখন যাবেন আপনি এখানে আপনার পুরো মেমোটা দেখতে পারবেন, কত ডলারের কাজ, কোন প্যাকেজ সে সিলেক্ট করছে, এবং এক্সট্রা যে ওই যে আমরা গিগ এক্সট্রা বানাইছি না, ওই গিগ এক্সট্রা ও নিচে একটা, সেটা হচ্ছে কিউআর কোড ডিজাইন। ওকে কিউআর কোড বানিয়ে দিতে হবে, যেটার জন্য এক্সট্রা আমাকে $10 পে করছে গিগ এক্সট্রা। রিকোয়ারমেন্টসে যখন আসবেন আপনি এখানে ওই যে গিগের জন্য রিলেটেড যেসব রিকোয়ারমেন্টস আপনি দিচ্ছেন ওইগুলো এখানে সাবমিট করবে। তো ও আমাকে প্রথমে লেখাগুলার ছবি পাঠাইছিল, স্ক্রিনশট। তো কন্টেন্ট যে টেক্সট, তো এই স্ক্রিনশট দেখে তো আসলে লেখা বোঝায়, আমি প্রথমে দেখে এগুলাকে কোনো কিছু ডাটা মনে করছিলাম। ঠিক আছে? তো আমি পরে ওকে বলছি কন্টেন্ট লিখে দাও বা ডক ফাইলে দাও, তখন ও আবার লিখে দিচ্ছে। স্টক মিডিয়া হচ্ছে ওই যে শাটার স্টকের প্রিমিয়াম ছবি যদি আপনি দেন তাহলে এখানে আসবে, নাহলে নাই। অ্যাক্টিভিটিতে গেলে ক্লায়েন্টের সাথে যত কনভারসেশন সব আপনার এখানে হবে। দেখেন আমি কনভারসেশন করি কিভাবে ক্লায়েন্টের সাথে, দেখে নেন। সো প্রথমে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে, আমি ওকে প্রথমেই জানাই থ্যাংক ইউ ফর প্লেসিং দ্য অর্ডার, আমি প্রথমে থ্যাংক ইউ জানাই দিই। তারপরে আমি বলি যে আমি অ্যাটাচমেন্ট গুলো দেখছি, ওই যে অ্যাটাচমেন্ট গুলো দেখার পরে আই ক্যান নট সি এনি টেমপ্লেট, ও টেমপ্লেট পাঠানোর কথা বলছে। ও বলছে কি দেখেন, একটা ওয়ার্কশপের জন্য ইভেন্টের জন্য ব্যানার হবে, ফ্লায়ার বানাতে হবে। হুম, উই হ্যাভ এ টেমপ্লেট উই লাইক টু ইউজ।
ও বলছে ওর কাছে টেমপ্লেট আছে, আসলে ওর কাছে কোনো টেমপ্লেট নাই, ওই লেখাগুলাকেই টেমপ্লেট বলতেছে। আই অ্যাটাচড ইট বিলো ফর দ্য কিউআর কোড, উইড লাইক টু ইউজ ইট ক্যালেন্ডার লিঙ্ক। ঠিক আছে, ভালো কথা। এরপরে যদি নিচে আসেন, এখানে আমি ওকে বলছি স্ক্রিনশটের টেক্সট অনেক বেশি ক্লাস্টার্ড, ইজিলি রিডেবল না, প্লিজ সেন্ড মি দ্য কন্টেন্ট এন্ড দ্য টেমপ্লেট ইউ হ্যাভ চুজেন। তো পরে লেখাটাকে আমাকে এরকম কপি পেস্ট করে পুরাটা পাঠায় দিছে। ঠিক আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন দিছে। তারপরেও আমি বলছি যে টেমপ্লেট পাঠাও, আই উইল সেন্ড ইউ এ ড্রাফট ডিজাইন। তো আমি তো ভাবতেছি যে টেমপ্লেট বলতে ও একটা কোনো ডিজাইন চুজ করে রাখছে, ওরকম বানায় দিতে হবে। তারপরে ও বলছে সরি, দ্যাট ওয়াজ দ্য টেমপ্লেট, দ্য ডিজাইনিং ইজ অল আপ টু ইউ, উই জাস্ট নিড অল দ্য ওয়ার্ডিং। তো এই টেক্সটটাকে ও টেমপ্লেট বলতেছিল। যাই হোক, তারপরে আমি বললাম ঠিক আছে, আমি একটা আপডেট পাঠাবো, এই যে আমি একটা ডিজাইন করে দিছি, এটা হচ্ছে ডিজাইন। তো কন্টেন্টটা দেখার পর আমার কাছে মনে হয়েছিল যে ইজি হবে অনেক, বাট যখন বসাইতে গেছি জায়গা আর আটে না, অনেক বেশি হিজিবিজি মনে হইতেছে, কারণ লেখা অনেক বেশি। যাই হোক, কোনো মতে আমি অ্যারেঞ্জ করছি অনেক কষ্টে মষ্টে। এখানে কিউআর কোডটা বসবে, এগুলো আমাকে দেয় নাই, ওয়েবসাইটও ডেমো দেওয়া আছে, তারিখ ফারিখ সব ডেমো কন্টেন্ট ইউজ করা আছে। তো ও যখন এগুলো আমি আবার চাইছি ওর কাছে যে আমি তোমাকে এগুলো এগুলা দিছি, আমার আরো ইনফরমেশন লাগবে, এই যে এগুলো এগুলা, তারপরে আমি ফাইনালাইজ করবো, কিউআর কোড বানাতে পারবো। ঠিক আছে, দিয়ে ওকে পাঠাইছি, এখনো কোনো আপডেট দেয় নাই। লাস্ট সিন 20 ঘন্টা আগে ওইটা দেখলে আমাকে একটা আপডেট দিবে যে এটা 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 কন্টেন্ট দিবে, আমি অ্যাড করে দিয়ে আবার ওকে পাঠাবো। তখন ও আবার দেখে বলবে যে এটা ঠিক আছে না, ওইটা ঠিক আছে, এটা ভুল, ওগুলা ঠিক করবে। তো কন্টিনিউয়াসলি এরকম যে আমি ওকে করে করে দেখাচ্ছি, এটাই হচ্ছে রিভিশন, এটাকেই বলা হয় রিভিশন। আমি রিভাইজ করে নিচ্ছি, ওকে ডিজাইন দেখায় দেখায়, ও আপডেট দিবে, আমি ঠিকঠাক করে দিব। যখন ফাইনাল হয়ে যাবে তখন আমি জিজ্ঞাসা করবো আমি ডেলিভারি দিব, তখন ও বলবে যে হ্যাঁ দাও, আমি ডেলিভারি তখন দিয়ে দিব। তার আগে আপনি এখানেই কনফার্মেশন নিয়ে নেবেন ডিজাইনটাতে, যাতে কোনো ভুল ত্রুটি না থাকে। যখন আপনি ওকে ডিজাইন দিবেন, আমরা যখন ডিজাইন সেভ করি ছবি আকারে, আমরা কিন্তু পার্সেন্টেজ ম্যাক্সিমাম করে দিই। ঠিক আছে, পার্সেন্টেজ কখনো ম্যাক্সিমাম করে ফাইবারে ক্লায়েন্টকে দিবেন না, কোনো ক্লায়েন্টকে কখনো ম্যাক্সিমাম পার্সেন্টেজ করে ফাইল দিবেন না, যেটা আপনারা অ্যাসাইনমেন্টে সাবমিট করতেন না ফুল পার্সেন্টেজে, ওইটা দিবেন না। আপনারা পার্সেন্টেজ করবেন মানে 300 to 400%, এর চেয়ে বেশি পার্সেন্টেজ বাড়ায় সেভ করবেন না। আমার কথা কি বুঝছেন আমি কি বললাম? ছবি সেভ করার সময় আমরা কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ দিয়ে সেভ করতাম একদম হাই রেজুলেশন করার জন্য। তো হাই রেজুলেশন ছবি শুধুমাত্র দিবেন ডেলিভারি দেওয়ার সময়, আর ক্লায়েন্টকে দেখানোর জন্য 300-400% ছবি দিবেন, কারণ নাহলে ক্লায়েন্ট কিন্তু নিয়ে পালা যাবে, পরে অর্ডার ক্যান্সেল করে দিবে, আপনি হাঁ করে টাকা থাকবেন, কিছু করার থাকবে না তখন। তো হাই রেজুলেশন ছবি ওকে দিবেন না। তারপরে এবার ডান পাশে আসবেন অর্ডারের, এখানে আপনাকে কাউন্ট ডাউন টাইমার দেখাবে, যে আমার এখানে কাউন্ট ডাউন টাইমার মানে এই টাইমার উল্টা দিকে চলতেছে, দেখেন সেকেন্ড উল্টা ঘুরতেছে, তার মানে আমার কাছে এখনো আছে 2 দিন 2 ঘন্টা 47 মিনিট, এর মধ্যে আমাকে কাজটা করে ডেলিভারি দিতে হবে, নাহলে লেট ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, তার নিচে আপনি কোন গিগের আন্ডারে অর্ডার পাইছেন, কোন ক্লায়েন্ট, অর্ডার নাম্বার, এভরিথিং দেখাবে। ঠিক আছে, ফার্স্ট অফ অল আপনি এবার আসেন ডেলিভারি দিবেন কেমনে। ধরুন আপনার কাজ শেষ, ওকে আমি এভাবে ডিজাইন দিছি, আপডেট দিছি, আবার দিছি, আবার আপডেট দিছে, এই করতে করতে ডিজাইনটা একটা টাইমে যা ফাইনাল হয়ে যাবে, দেন আমি ডেলিভারি দিব, ক্লিক করব ডেলিভার নাও। ডেলিভার নাওতে ক্লিক করার পরে এখানে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে আপনি দুইটা অ্যাটাচমেন্ট দেওয়ার অপশন পাবেন, আপলোড সোর্স ফাইল, আপলোড ওয়ার্ক। আপলোড সোর্স ফাইলে আপনি যত ধরনের ফাইল আছে সব আপলোড দিবেন, ম্যাক্সিমাম 5 GB পর্যন্ত আপলোড দেওয়া যায়। আপনি এআই, পিডিএফ, পিএনজি, জেপিজি যা যা ফাইলও চাবে সবগুলাকে এই জায়গায় আপলোড করে দিবেন। আর একটাকে মকআপ করবেন, মকআপ করা ছবিটাকে এখানে দিবেন। ঠিক আছে, যে কোনো সাইজে মকআপ করতে পারেন, কোনো সমস্যা নাই। মকআপ করা ছবিটাকে, সরি ক্লিক হয়ে গেছে, মকআপ করা ছবিটাকে এখানে আপলোড করবেন, এই জায়গায় আপলোড ওয়ার্কে মকআপ করা ছবি দিবেন, আর আপলোড সোর্স ফাইলে যত ফাইল আছে সবগুলাকে আপলোড করে দিবেন। আপলোড ওয়ার্কে যখন আপনি ছবি দিবেন, এটা বেসিক্যালি আপনার স্যাম্পল আকারে নিচে চলে আসবে, স্যাম্পল গ্যালারি। আপনারা গিগে নোটিস করলে দেখবেন, আমার গিগে কিন্তু বা যে কোনো গিগে যদি আমি ওপেন করি, দেখবেন থাম্বনেইলের বাইরেও আরো এক্সট্রা অনেক ছবি থাকে। ঠিক আছে, থাম্বনেইলের বাইরেও এক্সট্রা ছবি, যেমন রিভিউ আছে কারের, এ দেখেন এর প্রথম এটা 3টা, এগুলো হচ্ছে ক্লায়েন্টের ওয়ার্ক, দেখেন এর পরের এগুলা, সেগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য ও যে করছে এইগুলা। ঠিক আছে, তো বেসিক্যালি আপনার ক্লায়েন্টের জন্য যে কাজগুলো করে, এই যে এগুলো আপনার কিভাবে রিভিউতে আসে, এই জায়গায় আপনি যখন এখানে আপলোড করবেন, আপলোড করার পর ডেলিভারি দিবেন, ক্লায়েন্টের কাছে একটা অপশন যাবে যে ওর কাজটা আপনার গিগে অ্যাড করবে কি করবে না। ও যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে অ্যাড হবে, না হলে অ্যাড হবে না, ওটা ক্লায়েন্টের হাতে থাকে, সে আপনার গিগে থাম্বনেইল অ্যাড করবে নাকি করবে না, টোটালি ক্লায়েন্ট ডিসাইড করে। তো তারপরে আপনি একটা আপলোড করে দিবেন, যদি অ্যাপ্রুভ করে তাহলে গিগে অ্যাড হয়ে যাবে, আর যদি না করে তো নাই। এই ওয়ার্কে শুধু মকআপ করা একটা ছবি দিবেন, যেটা আপনার গিগ থাম্বনেইলে অ্যাড হবে। আর সোর্স ফাইলে যত ধরনের ফাইলস আছে সব এখানে আপলোড করে দিবেন, যাতে
ও ফাইলগুলো পায়। এআই, পিডিএফ, পিএনজি, জেপিজি, পিএসজি যা যা চাবে সব এখানে দিয়ে দিবেন। আর রেসপন্স, এখানে মেসেজ কি লিখবেন, এই কুইক রেসপন্সে ক্লিক করার পর 2 নাম্বারটা দিয়ে দিবেন, এই 2 নাম্বার বাটনটা দিয়ে দিলে আপনি এখানে এই মেসেজটা অটো জেনারেট হয়ে যাবে। থ্যাঙ্কস अगेन ফর ইওর অর্ডার, ইওর ডেলিভারি ইজ এনক্লোজড, ইফ দেয়ার আর এনি প্রবলেম প্লিজ লেট মি নো, আই উইল গেট ব্যাক টু ইউ অ্যাজ সুন অ্যাজ আই ক্যান। দ্যাটস ইট। আর নাম টাম সব এই থ্যাংক ইউ আপনার যা আছে এগুলো সব অটো জেনারেট হয়ে যাবে। সব ফাইল আপলোড করে ডেলিভার দিয়ে দিবেন, আপনার ডেলিভারি হয়ে যাবে। ঠিক আছে, ডেলিভার দেওয়া হয়ে গেলে আপনার এই কাউন্টডাউন টাইমার বন্ধ হয়ে যাবে, এটা আর থাকবে না, ডেলিভার অপশনে থাকবে তখন। একসেপ্ট করলে কাজ ডেলিভার হয়ে গেল। বুঝছেন ডেলিভারি দেওয়ার অপশনটা সবাই? সেকেন্ড মেসেজ, ও আচ্ছা। সো বেসিক্যালি ডেলিভার বাটনে ক্লিক করার পর সোর্স ফাইলে সব আপলোড করবেন, ওয়ার্কে মকআপ দিবেন, যদি ক্লায়েন্ট মনে করে কি অ্যাড করবে এখান থেকে অ্যাড করতে পারবে। আর এই যে মেসেজটা এটা টাইপ করবেন, বেসিক্যালি এই 2 নাম্বারটা দিবেন, তাহলে অটোমেটিক এই জেনারেশনটা হয়ে যাবে লেখা। এখানে যা লেখা আছে অটোমেটিক ফাইবার আপনার জন্য জেনারেট করে দিবে, দেন জাস্ট ডেলিভার দিয়ে দিবেন, ডান। এই হচ্ছে ডেলিভারি। ঠিক আছে, আচ্ছা ডেলিভার দেওয়া হয়ে গেল। এবার ধরেন আপনাকে কোনো কারণে অর্ডারটা লেট হয়ে গেছে, আপনি টাইম এক্সটেন্ড করবেন। কিভাবে টাইম এক্সটেন্ড করা যায়, এইখানেই লেখা আছে দেখেন, এক্সটেন্ড ডেলিভারি ডেট। আপনি ডেলিভারি ডেট বাড়াইতে পারেন। সো ক্লিক করবেন এখানে, ধরেন কোনো কারণে লেট হয়ে গেছে ক্লায়েন্টের রিভিশনের জন্য বা কোনো কিছু, তো আগে ক্লায়েন্টের সাথে ডিসকাস করে নেবেন যে ধরেন ফরসে রিভিশনের জন্য লেট হয়ে গেছে, আপনি ক্লায়েন্টকে বলবেন যে ডিউ টু রিভিশন দ্য অর্ডার টাইম হ্যাজ বিন এক্সপায়ার্ড, বা আপনি বলতে পারেন দ্য অর্ডার ইজ লেট, if I deliver now it will harm my account। তারপরে আপনি তাকে বলবেন যে I am sending you a time extend offer, please accept so that I can deliver the files। বলে দেওয়ার পর দেখবেন ও বলবে ইয়েস বা অফকোর্স কোনো একটা বলে দিবে, পজিটিভ বলে দিবে, ঝামেলা করে না, যদি ওকে বুঝায় বলতে পারেন। তারপরে আপনি এখানে আসবেন, বলা হয়ে গেলে ও যখন আপনাকে ক্লিয়ারেন্স দিবে যে হ্যাঁ টাইম বাড়াও, তখন এক্সটেন্ড ডেলিভারি টাইমে আসবেন। কয়দিন বাড়াতে চান এখানে সেট করবেন, ধরেন আমি এই কয়দিন দিলাম 3 দিন। দেওয়ার পরে এখানে একটা মেসেজ দিবেন, এক্সপ্লেইন ওয়াই ইউ নিড মোর টাইম। এখানে লিখবেন যে ওই যে রিভিশনের কারণে লেট হয়ে গেছে, আমি টাইম এক্সটেন্ডের অফার দিছি, এটা একসেপ্ট করো যাতে আমি ফাইলগুলো ডেলিভার করতে পারি, দিয়ে পাঠিয়ে দিবেন। ও দেখবেন আপনার একসেপ্ট করে দিবে, এখানে একটা মেসেজ জেনারেট হবে, ও একসেপ্ট করলে আপনার টাইম অটোমেটিক্যালি এই জায়গায় অ্যাড হয়ে যাবে, যে একটু কয়দিন আপনি বাড়াবেন ওই কয়দিন এখানে এক্সটেন্ড হয়ে যাবে। টাইম এক্সটেন্ড হয়ে গেল। ধরেন কোনো কারণে ক্লায়েন্টের সাথে আপনার কাজ হচ্ছে না, পছন্দ হচ্ছে না, বা হোয়াটসোএভার আপনার অর্ডারটা ক্যান্সেল করতে হবে, সেক্ষেত্রে এই জায়গায় আসবেন অর্ডার ক্যান্সেলেশনের জন্য, রেজলিউশন সেন্টার, এখানে ক্লিক করবেন। করার পরে আপনার এখানে একটাই অপশন পাবেন, আস্ক টু ক্যান্সেল দ্য অর্ডার। তো ক্যান্সেলেশন করার আগে, টাইম বাড়ানোর আগে বা যাই করেন না কেন, ক্লায়েন্টকে আগে বলে দিবেন যে কেন আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন। ক্লায়েন্টকে আপনি বলবেন যে এই কারণে আমি আপনার অর্ডারটা করতে পারতেছি না, আমি ক্যান্সেল করব, বা কোনো একটা রিজন ওকে বলতে হবে যে আমি কম্পিউটার নষ্ট, বা আমি অসুস্থ, বা কোনো একটা রিজন বলবেন যে আমি এই জন্য আমি কাজটা করতে পারতেছি না। হ্যাঁ, আপনি কখনো ক্লায়েন্টকে এটা বলবেন না যে আমি কাজটা পারবো না, এই ধরনের কথা না বলে ক্লায়েন্টকে বলবেন যে কোনো একটা রিজন দেখাবে যে আমি অসুস্থ বা এই সেই হেন তেন বলে আপনি ক্যান্সেলেশন অর্ডার পাঠাবেন। আমি যে আমার ভাইকে কতবার অসুস্থ করছি তার কোনো মানে হিসাব নেই ক্যান্সেল করার জন্য, বুঝছেন? এন্ড মজার বিষয় কি জানেন, আমার কোনো ভাই নেই, এই জন্য আমি ভাইরে অসুস্থ বানাই, বলি যে আমার ভাই অসুস্থ, হসপিটালাইজড হয়ে আছে, আমি তোমার কাজ করতে পারবো না। বুঝছেন? তো ডিরেক্টলি কখনো বলবেন না যে আপনি পারবেন না, টাইম নাই, আপনি করতে পারেন না, এই জিনিসটা বলবেন না। কখনো একটা রিজন দিয়ে দিবেন যে আমি অসুস্থ বা ভাই অসুস্থ। হ্যাঁ, বলার পরে এখানে আসবেন, ওই রিজনটা সেট করবেন যে কোনো একটা কারণ, বা রিজন না থাকলে আদার দিয়ে দিবেন, আদার দিয়ে এখানে এক্সপ্লেইন করবেন যে আমি এই কারণে তোমার কাজটা করতে পারতেছি না। তার আগে কিন্তু ক্লায়েন্টকে বলে দিবেন, নাহলে এটা একটা বেয়াদবি, একটা ব্যাড ম্যানার। ক্লায়েন্টকে বলবেন যে আই এম এক্সট্রিমলি সরি, আই ক্যান নট ওয়ার্ক অন ইউর প্রজেক্ট বিকজ ব্লা 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 ব্লা। তারপরে দেখবেন ও বলবে ইটস ওকে, তখন আপনি ক্যান্সেলেশন অফারটা আপনি বলে দেবেন যে আই এম সেন্ডিং ইউ ক্যান্সেলেশন অফার টু ক্যান্সেল দ্য অর্ডার, বলে পাঠিয়ে দিবেন এই অফারটা, এখান থেকে লিখে দিবেন এই যে এই কারণে আমি ক্যান্সেল করতে চাচ্ছি। তবে মনে রাখবেন ক্যান্সেল করলে আপনার এই প্রবলেমগুলো হবে। প্রথম প্রবলেম হবে আপনার আর্নিং তো হবে না, অবভিয়াসলি অর্ডার ক্যান্সেল করলে আপনার আর্নিং হবে না। 2 নম্বর হচ্ছে কমপ্লিশন রেট, আপনার অর্ডার কমপ্লিশন রেট যেটা 90% মেনটেন করতে হয়, অর্ডার কমপ্লিশন রেট কমে যাবে। গিগ লিস্টিং, আপনার গিগের র্যাঙ্কিং যেটা আছে, টু মেনি ক্যান্সেলেশন মাইট মেক ইউর গিগ অ্যাপিয়ার লোয়ার ইন সার্চ রেজাল্টস, মানে আপনার গিগের র্যাঙ্কিং হারাবে। টু মেনি আর করেন আর একটা করেন, আলটিমেটলি আপনার গিগের র্যাঙ্ক হারাবে। ঠিক আছে, তো এ ক্যান্সেল করা মানে অর্ডার গিগের র্যাঙ্ক হারাবে।
ঠিক আছে? তো অর্ডার এখান থেকে চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন, তবে দোয়া করবেন যাতে কখনো রেজলিউশন সেন্টারে যাতে আপনার আশা না লাগে। এটা আশা খুব খারাপ, মানে ক্যান্সেল করাটাই খারাপ অর্ডার। এরপরে আসেন ফাইনালি আপনি অর্ডার পেজে লাস্ট আরেকটা কাজ করতে পারবেন। ধরেন ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে আমাকে একটা ফ্লায়ার বানিয়ে দিতে হবে, এবার আপনি বানিয়ে দিলেন, ওর ডিজাইন আপনার পছন্দ হয়েছে, এবার আপনাকে বললো যে আমাকে একটা বিজনেস কার্ড বানিয়ে দিতে হবে। তো যদি বিজনেস কার্ড বানিয়ে দিতে হয় সেক্ষেত্রে কি করবেন, ধরেন এক্সট্রা কাজ চাইতেছে আপনাকে, বাট অর্ডার তো অলরেডি হয়ে গেছে, তখন কি করবেন? এক্সট্রা কাজের জন্য আসা বললো যে আমাকে এক্সট্রা বিজনেস কার্ড বানায়, তো তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি বানিয়ে দিতে পারবো, এটার জন্য এক্সট্রা আমাকে $10 দিতে হবে, প্লাস 2 দিন সময় দিতে হবে। ওকে বলবেন, তো দেখবেন আপনাকে বলবে যে ঠিক আছে আমি দিলাম, বা কিছু একটা তো বলবে। তখন যখন কনফার্মেশন দিবে তখন আপনি এখানে আসবেন, বা তার আগে ওকে একটা মেসেজ দিয়ে দেবেন যে সো যখন কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ ও বিজনেস কার্ড বানাবে, আপনি বলছেন এত টাকা নিব, এতদিন সময় নিব, তখন পরে আপনি এখানে এসে বলবেন যে ওকে আই এম সেন্ডিং ইউ অ্যান অফার ফর দ্য বিজনেস কার্ড। বলার পরে আপনি এখানে আসে এই যে অফার মোর এক্সট্রা, এখানে এসে ক্লিক করে দিবেন হচ্ছে অ্যাড কাস্টম এক্সট্রা। দেওয়ার পরে এখানে লিখবেন আই উইল, যা বলছে যা চাইছে ওকে, হ্যাঁ আই উইল ডিজাইন এ বিজনেস কার্ড, দিলাম। দেওয়ার পরে এখানে লিখবেন যে কত টাকা, টাকা তো অবভিয়াসলি ওর সাথে কথা বলে নিয়ে আসেন, ধরুন $10। কয় দিনের জন্য বলছেন, ওকে 2 দিন লাগবে, টাইম নিলাম 2 দিন, দিয়ে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে ওর কাছে এখানে আবার একটা অফার জেনারেট হবে। ও যদি ওই অফার অ্যাকসেপ্ট করে তাহলে অটোমেটিক্যালি আপনার এই জায়গাটায় টাইম বেড়ে যাবে, 2 দিন আরো অ্যাড হয়ে যাবে, প্লাস আপনার এইখানটায় ডলারের এখানে অর্ডার ডিটেলস এর এখানে টাকা বেড়ে যাবে, যে টাকা আপনি অ্যাড করবেন এক্সট্রা, তো এটাও হবে, এখানে টাইমও বাড়বে। ঠিক আছে, এভাবে আপনি এক্সট্রা কাস্টম অফার বা যদি এক্সট্রা কোনো কাজ ক্লায়েন্ট চায় এখান থেকে একটা অফার করতে পারবেন। এই 3টে অপশনই আপনি পাবেন অর্ডার পেজে। কথা বলা ছাড়া ডেলিভারির অপশন আছে, টাইম বাড়ানোর অপশন আছে, ক্যান্সেল করার অপশন আছে, আর হচ্ছে আপনার এক্সট্রা কাজের যদি কোনো এক্সট্রা পেমেন্ট থাকে, এইটাই হইলো অর্ডার পেজ। বুঝছেন অর্ডার পেজ? কারো কোনো কোয়েশ্চেন আছে অর্ডার পেজ নিয়ে? নাই। আচ্ছা, তাহলে অর্ডারস এর পরে এবার চলে আসেন গিগস। গিগস এর পেজ নিয়ে আমি লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের কথা বলছিলাম। সেটা হচ্ছে যে আপনার এই জায়গায় যে ইমপ্রেশন, ক্লিক, অর্ডার, ক্যান্সেলেশন, এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলছি। এখানে আর তাহলে কথা বলার মতো তেমন কিছু নাই। ঠিক আছে, নিচে আসবেন, এরপরে কি আসবে আপনার প্রোফাইল। এই প্রোফাইলটা বেসিক্যালি আপনাকে আপনার প্রোফাইল শো করবে, এইভাবেই ক্লায়েন্ট দেখতে পায় আপনার প্রোফাইল, যেমনি আপনি এখানটায় দেখতে পাচ্ছেন। ক্লায়েন্ট এই যে মকআপ গুলো দেখতেছেন না, এইগুলা ওই যে ডেলিভারিতে আমি যে বললাম না অ্যাড করতে হবে, এগুলো আমি এক্সট্রা ভাবে অ্যাড করে দিছি। এই যে ওয়ার্কের মধ্যে মকআপ করে করে আপলোড করে দিছি, এগুলা ক্লায়েন্ট যদি অ্যাড করে আমার গিগে অ্যাড হয়ে যাবে, দ্যাটস ইট। ঠিক আছে, আর রিভিউ কখনো ডিলিট করা যায় না, মনে রাখবেন। আবার ভাইবেন না গিগ ডিলিট করে দিলে রিভিউ ডিলিট হয়ে যাবে, না, রিভিউ আপনার প্রোফাইলে একবার যে রিভিউ পাবেন ওটা আজীবনের জন্য আপনার প্রোফাইলে থেকে যাবে, সো রিভিউ ডিলিট করা যায় না। আর্নিংস এর পেজে আসলে আপনি আপনার আর্নিং গুলো দেখতে পারবেন, ওভারঅল উপরে যা আর্নিং আছে আমি ওটা দেখাবো না। নিচে আসি, এখানে আসলে আপনি আপনার আর্নিং এর ডেটা গুলো পাবেন। এখানে আপনার ক্লিয়ারেন্সটা দেখতে পারবেন, যেমন ধরেন একটা অর্ডার আমি কমপ্লিট করছিলাম অনেকদিন আগে, মনে নাই কবে করছিলাম, তো এটার টাকাটা ক্লিয়ারেন্স পাবো আমি 20 তারিখে, ক্লিয়ারিং হচ্ছে। এখানে আপনার এই যে ইয়াটা বাড়ে, এই যে দিন যত যাবে এটা ধীরে 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 এই বারটা বাড়বে। কতদিনে এই টাকাটা ক্লিয়ারেন্স পাবে? 14 দিনের মধ্যে 9 দিনে পাবে, আর অর্থাৎ 20 তারিখে আমি ক্লিয়ারেন্স পাবো। আর কত টাকা পাবো? এই যে এই ক্লায়েন্টের এই অর্ডার থেকে এত টাকা, $64 পাবো। সো মোটামুটি আর্নিং এর পেজে আপনি আপনার ওভারঅল আর্নিং চেক করতে পারবেন যে কত টাকা ওই থেকে আসতেছে, টোটাল আর্নিং এর পেজটাতে। ফাইবার ওয়ার্ক স্পেসে তেমন কিছু না, এটা ওই ব্লগ পেজের মতো, আপনারা এগুলা ঘুরে ফিরে দেখতে পারেন, আলটিমেটলি এখানে করার মতো কিছু নাই। এরপরের পেজ কি আছে? মাই বিজনেস এর মধ্যে আর কিছু নাই, গ্রোথ এন্ড মার্কেটিং এ আসেন। এইটার মধ্যে আপনারা একটা জিনিসই অ্যাক্টিভলি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে প্রমোটেড গিগস। প্রমোটেড গিগস হচ্ছে আপনার ফেসবুকে যেমন হচ্ছে আপনার কি বলে গ্রোথ এন্ড মার্কেটিং এ গ্রাফিক ডিজাইন কেমনে দিবেন, গ্রাফিক ডিজাইন কেমনে দিবেন গ্রোথ এন্ড মার্কেটিং এর মধ্যে, এখানে আবার মার্কেটিং গ্রাফিক ডিজাইন কই পেলেন এখানে? ভাই ওই যে সেলার, এই যে একটা অপশন আছে উপরে, মানে ওইটার কোথায়? কোনটায়, ওই যে কি, এখানে তো গ্রাফিক ডিজাইনের সম্পর্ক তো এখানে নাই। ভাই সেদিনকে আমি একটা এই যে স্ক্রিনশট দিছিলাম আর কি, ওইখানে ডিজিটাল মার্কেটিং লেখা বসে, মানে বারে বারে। হ্যাঁ, ওই জায়গায় যেখানে যখন আপনি প্রোফাইল ক্রিয়েট করেন তখন ক্যাটাগরি চাই, তাই তো?
ওইখানে গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি নাই, এটা আপদিকাল থেকে নাই, আমি যখন করছিলাম তখনও ছিল না। ওইখানে ওটা যে কোনো ডিজাইন বা আর্ট বা আইটি ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন, ওটা ম্যাটার করে না, বুঝছেন? যে স্ক্রিনশট দিয়েছেন ওটা তো ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এই গ্রোথ এন্ড মার্কেটিং হচ্ছে আপনার অ্যাকাউন্টের গ্রোথ কেমনে আর আপনার অ্যাকাউন্টের মার্কেটিং এর জন্য এই পেজটা দেওয়া। তো এখানে আপনি একটা জিনিসই অ্যাক্টিভলি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে প্রমোটেড গিগস। প্রমোটেড গিগস এর অপশনটা আপনারা অ্যাক্টিভ করতে পারবেন যখন আপনারা লেভেল 1 সেলার হবেন তখন। তো এখানে কি করা যায়, ফাইবারে ফেসবুকে যেমন পেইড প্রমোশন করা যায়, ফেসবুক ভিডিও অ্যাড পেইড প্রমোশন করা যায়, এখানেও আপনি আপনার গিগটাকে পেইড প্রমোট করতে পারবেন, টাকা দিয়ে প্রমোশন করতে পারবেন, গিগের র্যাঙ্কে থাকবে, উপরের দিকে থাকবে, এইটাই আর কি। সো আমার এই গিগটাতে ওপেন করা আছে, সব গিগ এটার জন্য এলিজিবল না, যেই গিগে মিনিমাম 20টা রিভিউ থেকে ওই গিগ এটা আপনি অ্যাক্টিভ করতে পারবেন, 20টা রিভিউ না থাকলে আপনি কোনো গিগ প্রমোট করতে পারবেন না, আর এটার জন্য আপনার অবশ্যই লেভেল 1 সেলার হওয়া লাগবে, ঠিক আছে? প্রমোট করলে কি হবে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, যেমন আমি এই মাসে অলরেডি $12.66 খরচ করছি, কত ডলার ইনকাম করছি, $80 ইনকাম করছি, এটা আরো বাড়বে, যত প্রমোশনের টাকা যাবে তত সেলও বাড়বে স্বাভাবিকভাবে। আর এই প্রমোশনের কারণে আপনি কত ইমপ্রেশন পাচ্ছেন, কত ক্লিকস পাচ্ছেন এখানে দেখতে পারবেন, ঠিক আছে? আর এই টাকাটা আপনার যে কাটতেছে এটা কস্ট পার ক্লিক অনুযায়ী কাটে, যে সিপিসি ক্যাপ বলা হয়। সিপিসি ক্যাপ হইতেছে যতগুলা ক্লিক পড়বে প্রমোটেড গিগস তো ওইভাবে টাকা কাটবে, ঠিক আছে? কত ডলার করে কাটবে এখানে আপনি সেট করতে পারবেন। যেমন এখন রেট চলতেছে, টু স্টে কম্পিটিটিভ সেট এ ক্যাপ হায়ার দেন $1.29, হ্যাঁ, তার মানে $1.29 এখন আপনার রেট চলতেছে ক্যাপ, মানে পার ক্লিক। এটা হচ্ছে কম দিলে আপনার প্রমোশনটাতে তেমন কোনো কাজ হবে না, ঠিক আছে? তো এই জন্য আমি কি করছি, আমি এটা দিয়ে রাখছি উপরে একটা অটো। তো এটা কিন্তু ভ্যালু বাড়ে কমে, যখন শুরুর দিকে প্রমোটেড গিগস আসছিল তখন এটার ভ্যালু ছিল হচ্ছে $0.29, তারপরে ধীরে ধীরে বাড়তে বাড়তে 50 পয়সা হইলো, তারপরে 80 পয়সা হইলো, তারপরে $1 হইলো, এখন $1 উপরে উঠে গেছে। এটা বাড়ে কমে বাড়ে কমে, ডিপেন্ড করে প্রমোটেড গিগস এর এই মার্কেটে ক্যাপ কত দিচ্ছে, মানে কম্পিটিটররা, মানে আপনার মতো আরো ডিজাইনাররা যারা প্রমোট করতেছে ওরা কোন রেঞ্জে দিচ্ছে ওই অনুযায়ী এটা বাড়ে আর কমে, ঠিক আছে? এই জন্য আমি দিয়ে রেখেছি অটো, বাড়লে বাড়বে নিজেই, কমলে কমলে কমবে নিজে কমবে, তো এই জন্য অটো দেওয়া আছে, প্রমোট নো ক্যাপ। তো এখানে আপনার যতটুকু বাড়বে ততটুকু বাড়ার মতো বাড়বে, আপ টু $3। $3 উপরে গেলে আর আপনার এটা কাজ করবে না, তখন এক জায়গায় স্টাক হয়ে যাবে। তো $3 যায় না পার ক্লিকে, কম যায় আরো। তো যতজন ক্লিক করবে প্রমোটেড গিগ থেকে তত ডলার করে আমার কাটবে, দেখেন বহুত টাকা কাটছে, সো সেলও হয়েছে, হ্যাঁ। তবে এই মাসে অনেক কম হয়েছে, আমি যদি লাস্ট 60 days এর দেখেন হিসাব, তাহলে একটু মোটামুটি ভালো রেঞ্জে আছে, যে $39 খরচা করে $235 ইনকাম, মানে ধরেন আর কি $35 বাদ দেন, $200 ইনকাম হয়েছে আর কি। তো $200 ইনকাম হয়েছে আমার $35 খরচা করে, বুঝলেন? তো এটা আরো বাড়ে, আমার সবচেয়ে লাইফ টাইমের রেকর্ড ছিল প্রমোটেড গিগস থেকে আমি হচ্ছে $4 খরচা করে $180 ইনকাম করছিলাম, এরকমও হয়। তো প্রমোটেড গিগস ডিপেন্ড করে, ঠিক আছে? তবে আমি প্রমোটেড গিগস যারা লেভেল 1 সেলার তাদেরকে রিকমেন্ড করি না, তার রিজন হচ্ছে যে এটা যদি একবার অন করেন এটা আপনার লাইফ টাইমের জন্য অন করে রাখতে হবে। এমন না যে আমি বন্ধ করতে পারবো না, অবভিয়াসলি আমি বন্ধ করতে পারবো, কিন্তু যদি একবার আপনি প্রমোট করে দেন এবং পরে যদি ওটাকে বন্ধ করে দেন তখন আপনার গিগ দেখবেন আর র্যাঙ্ক করে না কোনো একটা কারণে। ফাইবার এই জিনিসটা বানাইছি এমনি। তো আপনি যদি একবার লাইফ টাইম এটা অন করছেন এটা দেখা যাবে আর জীবনে বন্ধ করে। আমি যে অন করছি আরো 1-1.5 বছর আগে, আজ পর্যন্ত বন্ধ করিনি, বন্ধ করছিলাম একবার, আমার গিগ গায়েব হয়ে গেছিল। গায়েব মানে গিগের অর্ডারই নেই। সো প্রমোটে কোনো প্রফিট হয়? অবভিয়াসলি হয়, প্রফিট না হলে আমি অন করে রাখছি। প্রমোটেড গিগস থেকে অর্ডার আসে, যখন আপনার অ্যাকাউন্টে গিগ র্যাঙ্ক লোতে চলে যাবে অনেক, তখন আর কি এটা অনেক বেশি একটু হেল্পফুল হয়। যখন দেখবেন মাসে কোনো অর্ডার নাই তখন দেখবেন প্রমোটেড গিগস থেকে 2-1টা অর্ডার আসতেছে, তখন আর কি ওইটা কাজে আসে। তবে প্রমোটেড গিগসে আমি মনে করি না যে আপনাদের প্রমোট করাটা বুদ্ধিমানের কাজ অ্যাজ এ লেভেল 1 সেলার, হ্যাঁ। তো যখন আপনারা হইতেছে গিয়ে লেভেল 2 তে উঠে যাবেন বা ভালো লেভেল সেলার 1 এ ভালো একটা আর্নিং জেনারেট, তখন প্রমোট করতে পারেন। বাট মনে রাখবেন একবার যদি প্রমোট করছেন ওটাকে আজীবনের জন্য করতে হবে, আর যদি বন্ধ করে দিই আমি তাহলে আমার এই গিগ রে আর খুঁজে পাওয়া যাবে না, কই যে হারায় যাবে ও, অ্যালগরিদমে এরকম, বুঝছেন? তো আমি প্রমোটেড গিগস এ প্রমোট করা সাজেস্ট করি না, বাট আপনার যদি মনে চায় আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর স্কেল ইওর বিজনেস, কন্ট্যাক্ট, ফাইবার লার্ন, এই জিনিসগুলো আপনারা নিজেরা ঘুরে দেবেন, এগুলো হচ্ছে ব্লগ পেজ, ঠিক আছে? ফাইবার লার্নটা আমি দেখাই দিই, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ইউডেমির মতো, এখান থেকে ওরা কোর্স বিক্রি করে, আপনারা কোর্স কিনে কোর্স করতে পারেন ফাইবারের কাছ থেকে। এই যে আপনার যেমন কনভার্সন রেট অপটিমাইজেশন, এটা এসইও রিলেটেড মেবি, তারপরে আছে আরো ডিজাইন রিলেটেড আছে, ফেসবুক অ্যাডস,
ডিজাইন, স্ট্রাকচার, লোগো, অনেক কিছু আছে এর মধ্যে, অনেক কোর্স আছে, অনেক। সেলাররা, টপ রেটেড সেলাররা, প্রফেশনাল সেলাররা আপনার এই যে এরকম কোর্স বানায় বানায় বিক্রি করতেছে। তো আপনি এগুলো চাইলে কিনতে করতে পারেন, ঠিক আছে, যদি কোর্স করতে চান ফাইবারের কাছ থেকে। অ্যান্ড কোর্স কমপ্লিট করলে আপনাদের ব্যাজ অ্যাড হবে প্রোফাইলে যে আপনি এই কোর্স করছেন আর কি। এটাই ফাইবার লার্ন। প্রোগ্রাম বেনিফিট, এই জিনিসটা কি? এই প্রোগ্রাম হচ্ছে সেলার প্লাস প্রোগ্রাম নামে ফাইবারে একটা প্রোগ্রাম আছে। এই সেলার প্লাস প্রোগ্রামটা বেসিক্যালি কি? এটা হইতেছে রিসেন্টলি না, অলমোস্ট 1 বছর হয়ে গেছে, 1 বছরের বেশি হবে এই প্রোগ্রাম চালু হয়েছে। তো শুরুর দিকে প্রোগ্রাম যখন চালু হয়েছে, শুরুতেই আমি সেলার প্লাস প্রোগ্রামটা কিনছিলাম। এটা হচ্ছে একটা মেম্বারশিপের মতো। আপনি চাইলে এখানটায়, এই যে আমি এখানে যদি ক্লিক করি দেখবেন দুইটা মেম্বারশিপ করছে। আগে একটা ছিল স্ট্যান্ডার্ড মেম্বারশিপ একটা, প্রিমিয়াম মেম্বারশিপ একটা। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড মেম্বারশিপ হচ্ছে $19। $19 আপনি এই বেনিফিট পাবেন। কি কি বেনিফিট পাবেন? 7 দিনের পেমেন্ট ক্লিয়ারেন্স। তো এই মেম্বারশিপ নিলে 7 দিনে আপনার টাকা ক্লিয়ারেন্স পাবে। অ্যাডভান্স অ্যানালিটিক্স শো করবে, যে আপনি অ্যানালিটিক্স দেখতে পারবেন অ্যাডভান্স। এটা আমি দেখাচ্ছি কি দেখাবে আর কি। বেসিক্যালি বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট দেখতে পাবেন। বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট হচ্ছে আপনারা যখন মেসেজিং এ যাবেন তখন ওখানে দেখবেন ডান পাশে বায়ার অ্যাক্টিভিটি ইনসাইটস গুলো ব্লক করে রাখছে। এই যে যেমন শুধু দেখায় কোন দেশের কবে অ্যাকাউন্ট করছে আর কয়টা রিভিউ আছে। আর নিচে আসলে এই যে বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট, কয়টা অর্ডার কমপ্লিট করছে না করছে, টিপ দেওয়ার ফ্রিকোয়েন্সি কেমন, এই সব কিছুর একটা স্ট্যাটাস শো করে, ঠিক আছে। তো এইটা পাবেন আর কি বায়ার অ্যাক্টিভিটি ইনসাইট থেকে। প্রায়োরিটি সাপোর্ট, এটা এমনিই পাবেন লেভেল 2 তে গেলে। ক্লায়েন্ট আপনারা সাপোর্টে নক দিলে একটু প্রায়োরিটি দিবে। ওয়েবিনার এন্ড আর্টিকেল, ফাইবার থেকে অনেক সময় অনলাইন সেমিনার টেমিনার হয়, এগুলোর জন্য আপনাকে ইনভাইট করবে। হাইলাইটেড রিভিউ, আপনার রিভিউ হাইলাইট হয়ে থাকবে হ্যাঁ গিগের মধ্যে। তারপরে নেগেটিভ কিওয়ার্ড আপনি চেক করতে পারবেন কোন কিওয়ার্ড কাজে আসতেছে কোনটা কাজে আসতেছে না। 5 কুপন, কুপন দিবে আপনাকে। কুপন কোড হচ্ছে ওই যে ডিসকাউন্ট কোড দিলে হচ্ছে আপনি ডিসকাউন্ট দিতে পারবেন মানুষকে, এই কুপন কোড দিতে পারবেন আর কি, একটা অপরচুনিটি দিবে। স্ট্যান্ডার্ডে প্রিমিয়ামে এগুলো দিবেই, সাথে কি কি দিবে? ডেডিকেটেড সাকসেস ম্যানেজার। এই সাকসেস ম্যানেজারটা কি? সাকসেস ম্যানেজার ক্যান গাইড থ্রু, ম্যানেজার বলতে আপনাকে ফাইবার থেকে একটা অফিসার দিবে আপনাকে, মানে ওই কাস্টমার অফিসারের মতো, যে আপনাকে গাইড করবে, টোটাল গাইডেন্স দিবে যে আপনার গিগে কি ভুল আছে না আছে, গিগ রিভিউ করবে, হ্যাঁ কোনটা আপডেট করা যেতে পারে, কোন কিওয়ার্ড বেশি হচ্ছে বেনিফিট, এগুলো আপনি জাস্টিফাই করতে পারবেন, রিসার্চে হেল্প করবে আপনাকে, এইগুলাই করে আর কি। হ্যাঁ ম্যানেজার। তো এটা করে আমি ধরা খাইছি। তো এখন করছে হচ্ছে $39। যখন আমি সাবস্ক্রিপশন কিনছিলাম তখন ছিল $30 করে, অ্যান্ড স্ট্যান্ডার্ড প্যাকেজ বলে কিছুই ছিল না। তো $30 করে পার মান্থে আমি প্রায় 5-6 মাস, 5 মাস খাইছি। $150 খাইছে আমার ওই সেলার ম্যানেজারের চক্করে। তো আমার বহুত খরচা করছে, আলটিমেটলি কোনো লাভ জেনারেট করতে পারিনি। $150 আমার মাইনে গেছে। তো প্রবলেম হয়েছে কি, ওকে যখনই মিটিং এর জন্য ডাকতাম, ওরা লাইভ মিটিং করবে, আপনার সাথে ডিরেক্টলি কনভারসেশন করবে, চ্যাটিং করবে। তো যখনই লাইভ মিটিং এ ডাকতাম, এই সমস্যা ওই সমস্যা, রিস্কেজুয়াল করো। তো রিস্কেজুয়াল যখনই করতে হতো, নতুন টাইম ডেট ফিক্স করতে হতো, দেখা যেত যে ওই মাসে আর কোনো আর টাইম ডেট খালি নেই, আগামী মাসে চলে যায়। যখনই নেক্সট মান্থে যাবে তখন তো আপনাকে ওই মাসেরও মেম্বারশিপ নেওয়া লাগবে। তো এই ঝামেলার কারণে আমার $150 গেছে। $150 বিনিময়ে আমি মনে হয় ওর সাথে 3 বার মিটিং করছি 30 মিনিট করে। ঠিক 30 মিনিটের 1 মিনিটও বেশি থাকবে না আপনার সাথে। মজার বিষয়, 30 মিনিট হবে ও গায়েব। 31 মিনিট কোনোদিনও থাকবে না, 29 মিনিটে গায়েব হয়ে যাবে। 30 মিনিটের 1 মিনিট ও বেশি থাকবে না। তখন বলবে যে তুমি আরেকদিন স্কেজুয়াল নাও, এরকম ওরা। তো এটা আমার আসলে কোনো হেল্প করে নাই। চাচ্ছি মোটামুটি এই জিনিসগুলাই নতুন আপনার অ্যাড করছে। তো আপনি চাইলে এটা নিতে পারেন। আমিও মনে করি না যে এটা নেওয়ার কোনো মানে আছে, আমি নিয়ে ধরা খাইছি। আপনি যদি নিতে চান নিতে পারেন। আলটিমেটলি আউটপুট আমার কাছে মনে হয়েছে এটা জিরো, ইউজলেস জিনিস। তারপরে অ্যানালিটিক্সে যদি আসেন, এখানে আপনি ওভারভিউ নামে একটা অপশন পাবেন। ওভারভিউতে আসলে আপনার পুরো অ্যাকাউন্টের ওভারভিউ দেখাবে, যে কবে কবে কি আর্ন করছেন, আপনার পুরো স্ট্যাটিস্টিক্স, অ্যাক্টিভ অর্ডার কয়টা আছে, গিগ থেকে অর্ডার কয়টা আসে, কাস্টম অফার কয়টা আসে, এই রেশিও দেখাবে। তারপরে আপনার এখানে লেভেলস চলে আসবে। লেভেলসটাতে আপনাকে এখানে দেখাবে যে আপনি বর্তমানে কোন লেভেলে আছেন, নেক্সট লেভেলে যাওয়ার জন্য আপনি এলিজেবল হইতে আপনার কি কি ফুলফিল করতে হবে। তো আপনারা এখানে থাকবেন নিউ সেলার, আপনাদেরকে দেখাবে লেভেল 1 হইতে আপনাকে কি কি ফিল আপ করতে হবে, যে এখানে টিক চিহ্ন আসবে দেখুন। তো এই টিক চিহ্ন আসলে বুঝবেন যে আপনি লেভেল 1 এর জন্য সবকিছু ফুলফিল করা শেষ। মাসের 15 তারিখে ইভ্যালুয়েশন হয়, এই মাসেরও 15 তারিখে ইভ্যালুয়েশন হবে। 15 তারিখে আপনি লেভেল পেয়ে যাবেন লেভেল 1 এর, যদি সবকিছু কমপ্লিট করেন। তারপর সেম ভাবে লেভেল 1 এ চলে আসে, লেভেল 2 এর রিকোয়ারমেন্ট গুলো দেখাবে যে এগুলো ফুলফিল করো। হ্যাঁ সবগুলোতে ঠিক চিহ্ন আসলে আপনি লেভেল 2 তে উঠে যাবেন। সেম ভাবে লেভেল 2 তে আসে আপনাকে দেখাবে সবগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন
টপ রেটেড এর জন্য আপনি এলিজিবল হয়ে যাবেন। বুঝতে পারছেন? তার মানে আমি লেভেল 2 তে আছি এখন, টপ রেটেড এর সব রিকোয়ারমেন্ট আমার ফুলফিল করা শেষ। তার মানে আগস্টের 15 তারিখে আমাকে টপ রেটেড দিবে না। এটা টপ রেটেড এর বেলায় আমি আপনাদেরকে বলছিলাম, ওরা টপ রেটেড দেওয়ার আগে প্রোফাইল ডিসাইড করে কাকে দিব কাকে দিব না, এটা ওদের উপর ডিপেন্ড করে। ওরা যদি মনে করে যে আপনি টপ রেটেড পাওয়ার এলিজিবল বা যোগ্য, সেই ক্ষেত্রে আপনাকে টপ রেটেড ব্যাচটা বা সেলারটা দিবে, নাহলে দিবে না। ফুলফিল করে বসে থাকলেও দিবে না। বুঝতে পারছি? এই তার নিচে আপনি পাবেন হচ্ছে রেটিংস এন্ড রিভিউ, আপনার ওভারঅল অ্যাকাউন্টে কত রেটিং আসছে এইগুলা রিভিউ পাবেন। লেভেল কত, সর্বশেষ লেভেলই হচ্ছে টপ রেটেড, এই যেটা টপ রেটেড। আমি লেভেল 2 এর সব রিকোয়ারমেন্ট কমপ্লিট, লেভেল টপ রেটেড এরও সব রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এখন খালি বসে আছে, এই 15 তারিখে দেখা যাক লেভেল দেয় কি দেয় না। আমার মনে হয় না আমাকে দিবে। এটা অনেক অনেক কাহিনী কীর্তন করে, অনেক কিছু চেক করে, গিক টিক হাবি জাবি সব কিছু দেখে, প্রিভিয়াস রেকর্ড সবকিছু দেখে ডিসাইড করে যে আপনি টপ রেটেডে যাওয়ার যোগ্য কি যোগ্য না। আরেকটা জিনিস, টপ রেটেডের জন্য আগে ছিল $20,000, এখন করে দিছে $10,000 টপ রেটেডের জন্য। টপ রেটেড হইতে হইলে আপনাকে $10,000 ইনকাম করতে হবে। আমার হয়ে গেছে আর কি, এটা ফুলফিল। এরপরে আসেন এখানে রেটিং। রেটিংটা বেসিক্যালি কি, ফাইবার চয়েস লেখা থাকে, দেখিবে ফাইবার চয়েস হইতেছে আপনার, আপনি যদি কন্টিনিউয়াসলি ভালো প্রজেক্ট কমপ্লিট করেন এন্ড টক আপনি 5 স্টার রিভিউ পাচ্ছেন, কন্টিনিউয়াসলি 5 স্টার রিভিউ পাচ্ছেন এন্ড সবগুলো অর্ডার অন টাইমে দিচ্ছেন, আপনার সব রিভিউ ভালো, তাইলে আপনাকে তখন ফাইবার চয়েস ওটা অটোমেটিক্যালি দেয়। আমারও ছিল এক সময় ফাইবার চয়েস। ফাইবার চয়েস হারায় ফেলাইছি, ওই যে অর্ডার ক্যান্সেল করছি, তাইলে এই যে এখানে গেলে দেখতে পারবেন যে আমার ফাইবার চয়েস ছিল। আর ফাইবার চয়েস হারানোর কারণও দেখতে পারবেন, সব পার করে আসছি। এই যে ক্যান্সেল হয়ে গেলে দেখতে পারবেন, এই যে ফাইবার চয়েস, এই যে ফাইবার চয়েস, এই যে ফাইবার চয়েস। আমারও ফাইবার চয়েস ছিল ব্যাচ, ঠিক আছে। যে আপনি যদি খুব ভালো কাজ করেন, রিভিউ দেন, তখন আপনাকে ফাইবার চয়েসের ব্যাচ দিয়ে দিবে। কিন্তু এই যে ফাইবার চয়েসের কাজ আমি একটা ক্যান্সেল করছি, দুইটা ক্যান্সেল করছি, তিনটা ক্যান্সেল করছি, আমার আর ফাইবার চয়েস দেয় না, প্যারে নিচ্ছে আমার কাছ থেকে। এটা ফাইবার থেকেই দেয়, ভালো কাজ করলে ওরা নিজেরাই একটা ব্যাচ দিয়ে দেয়। বুঝতে পারছেন? আচ্ছা, সো রেটিং এ এবার আসুন। রেটিংটা কি? রেটিং হচ্ছে বেসিক্যালি আপনার 5 স্টার রিভিউ। আমি এখন পর্যন্ত 5 স্টার রিভিউ পাইছি 325টা, সরি টোটাল রিভিউ পাইছি এখন পর্যন্ত 325টা। এর মধ্যে 5 স্টার হচ্ছে 322টা, 4 স্টার আছে 3টা, বাদ বাকি 322টা 5 স্টার রিভিউ। 1 স্টার 2 স্টার 3 স্টার কোনো রিভিউ নাই। এটা আপনারা চেষ্টা করবেন যাতে 1 স্টার 2 স্টার 3 স্টার রিভিউ কখনোই জীবনে না আসে। 4 স্টার আসলেও আসতে পারে, বাট ওই যে বললাম আমার মতো রেশিওতে হিসাব করবেন, মানে 100টাতে একটা, তাহলে কোনো কিছু গায়ে লাগবে না। বাট আপনার 4 স্টার রিভিউ যদি অনেক বেশি থাকে, তাহলে কিন্তু আপনার ওভারঅল রেটিং এ ইম্প্যাক্ট আসবে, বিশাল ইম্প্যাক্ট আসবে। সো চেষ্টা করবেন যাতে 1 2 3 4 কিছুই না আসে, কাজে অর্ডার আসলে 5 স্টার আসতে হবে, নাহলে যাতে ও রিভিউই না দেয়। রিভিউ না দেয়া ভালো খারাপ রিভিউ পাওয়ার চাইতে। তো চেষ্টা করবেন 5 স্টার আনলে আনবেন, নাহলে কোনো রিভিউর দরকার নেই, তাও বেটার। এবারে আসেন রেটিং ব্রেকডাউন, এই কাহিনীটা ভালো করে বুঝো। 5 স্টার রিভিউ পাইতে হয় কিভাবে, পাইতে হলে আপনাকে কি কি করতে হবে? খুব সিম্পল, কিছুই করা লাগবে না। কমিউনিকেশন উইথ দ্য সেলার, আপনার সাথে ক্লায়েন্টের কমিউনিকেশন ভালো হলে ক্লায়েন্ট এখানে আপনাকে 5 স্টার দিবে। এই কমিউনিকেশন ভালো করার একমাত্র ট্রিক হচ্ছে আপনার কি ভালো হইতে হবে বলো তো? একটা কমিউনিকেশন ভালো করতে হলে আপনার কি ভালো হইতে হবে বলুন দেখি? কোনো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন ভালো হইতে হলে কি ভালো হইতে হয়? কোন স্কিলটা লাগে কমিউনিকেশনের জন্য? ল্যাঙ্গুয়েজ স্কিল, ভেরি গুড। সো আপনার ইংলিশ স্কিলটা ভালো হইতে হবে। এটা একটা মানে বেশ বড় একটা ইম্প্যাক্ট আনে আপনার ওভারঅল কাজে। তো আপনার ইম্প্যাক্ট আনবে কমিউনিকেশনে সবার প্রথম। সো আপনার ক্লায়েন্টের সাথে ইংলিশ কমিউনিকেশন অনেক ভালো হইতে হবে, যাতে আপনার ক্লায়েন্ট আপনার সাথে কাজ করে মজা পায়। ঠিক আছে? এক গিগ সারা জীবন ইউজ করা যাবে ভাইয়া? যাবে, আমি তো করতেছি। প্রত্যেক নিউ পোস্ট প্রত্যেকটা নিউ গিগ দিতে হবে, মানে এক গিগে তো আমি কাজ করতেছি আজীবন ধরে, নতুন গিগে দিয়ে লাভ নাই তো। একটা গিগই র্যাঙ্ক করবে আপনার, একটা গিগই প্রমোট হবে বেশি, সেল হবে বেশি, নতুন গিগ বানায় লাভ নাই আলটিমেটলি। সো কমিউনিকেশনটা নিয়ে যেটা বলতেছিলাম, আপনার সাথে ক্লায়েন্টের ইংলিশ কমিউনিকেশনটা ভালো হইতে হবে। এটা ভালো করার সবচেয়ে সহজ ট্রিক বা টেকনিক হচ্ছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালো হতে হবে। আপনি ভিডিও কল বা অডিও কলে ইংলিশ বলতে পারেন চায় না পারেন, ইট ডাজন্ট ম্যাটার। মেসেজিংটা আপনার ভালো হইতে হবে, গ্রামাটিক্যাল কোনো ইরর থাকা যাবে না, ভুল করা যাবে না, বানান ভুল করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে না। ইংলিশ ফ্লুয়েন্ট হইতে হবে মেসেজিং এ অ্যাটলিস্ট, ঠিক আছে? আচ্ছা,
দ্বিতীয়ত কমিউনিকেশনের আরেকটা ট্রিক হচ্ছে কাজ বুঝে নেওয়া। কখনো ক্লায়েন্টের কাজ না বুঝে করবেন না, তাইলে আরো মানে এটা খুবই বাজে একটা ইম্প্যাক্ট আসে। কারণ দেখা যাবে ক্লায়েন্ট আপনাকে বলছে একটা, আপনি করে বসে আছেন আরেকটা, এটাতে ক্লায়েন্ট ক্ষিপ্ত হয় অনেক বেশি। কারণ একে আপনি কাজ বুঝেন নাই, দুই ও করতে বলছে একটা, আপনি করছেন আরেকটা, তিন ওইটা করতে যেয়ে আপনি টাইম নষ্ট করছেন ওর অনেক। তো এই তিনটা কারণে ক্লায়েন্ট অনেক বেশি ক্ষেপে যায় আপনার উপর, যে আপনি যদি কমিউনিকেশনে ক্লায়েন্টের কাজ না বুঝেন তাহলে কাজ কেন করতে গেলেন। উল্টাপাল্টা কাজ কখনো করবেন না, বুঝে নিয়ে করবেন। যদি কোনো কথা বা ক্লায়েন্টের কথা বুঝেন না, না বুঝে থাকেন, তাহলে ক্লায়েন্টকে ওটা জিজ্ঞেস করতে পারেন। মনে করেন না আমেরিকান কানাডিয়ান এরা খুব ভালো ইংলিশে বলে, এদের ইংলিশ লেখার স্কিল খুব ভালো, এদের ইংলিশ লেখার স্কিল খুব বাজে। অ্যান্ড এরা যখন লেখে, অনেক ক্লায়েন্ট দেখবেন দাড়ি কমা ফুল স্টপ কিছুই দেয় না। সো আপনার একটা লাইন 3-4 বার করে, আমার অনেকবার হয়েছে এক লাইন 3-4 বার করে পড়া লাগছে এইটা বোঝার জন্য যে ও কি বলতে চাইছে। তো এটা করতে হবে আপনাদেরকে। গুগল ট্রান্সলেশন দিয়ে কথা বললে হবে না, হ্যাঁ বলতে পারেন গুগল ট্রান্সলেশন দিয়ে, যদি আপনার অবস্থা খুবই মানে খারাপ হয় বা এমন কোনো কথা বলছে আপনি কোনোভাবেই বুঝতেছেন না, সেক্ষেত্রে গুগল ট্রান্সলেশনে যেতে পারেন। ঠিক আছে? তো এই আর কি, গুগল ট্রান্সলেশনে যাওয়া লাগে না, নর্মাল ইংলিশই বলে, আহামরি কোনো ইংলিশ তো ওরা বলে না, সিম্পল নর্মাল আমরা যেমন ইংলিশ বলি অমনিই বলে। কিছু কিছু কথা আছে এগুলো বোঝা যায় না, তখন আর কি যাওয়া লাগে। তবে ক্লায়েন্ট কিছু কিছু জায়গায় এমন ভাবে কথা বলে ওগুলো আলটিমেটলি আগাগোড়া কিছুই বোঝা যায় না যে ও চাচ্ছেটা কি। তখন ওটা আপনি ওকে জিজ্ঞেস করতে পারেন, যে আপনি বলবেন যে আমি সবকিছু বুঝছি, আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড, কোটেশন দিবেন, তার মধ্যে ওর কথাটা লিখবেন যে এটা আমি বুঝি নাই, প্লিজ এক্সপ্লেইন। তখন ওটাকেও সুন্দর করে এক্সপ্লেইন করে আপনাকে বুঝাবে। আস্ক করে নিলেন, ও যদি এক্সপ্লেনেশন দেয় দিল, আপনি যদি ওটা এক্সপ্লেনেশন থেকে বুঝলেন, ভালো কথা। যদি ওর জিজ্ঞেস করার পরেও আপনি বুঝেন নাই যে ও কি বলতেছে, তখন আবার ওকে জিজ্ঞেস করেন না, এবার আপনি অন্য মানুষের হেল্প নেবেন, যে কাউকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা একটু বুঝাই দেন, ও কি চাচ্ছে। দেখবেন ও আপনাকে কেউ না কেউ বুঝাই দিবে। বারবার ক্লায়েন্টকে একই কোয়েশ্চেন করবেন না, এটাতেও ক্লায়েন্ট বিরক্ত হয়। তখন ও বুঝবে যে আপনি কমিউনিকেশনে ইংলিশে খুব খারাপ, আপনার সাথে কমিউনিকেশন ভালো না। সো ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বিল্ড আপ ভালো করবেন, যাতে কাজ বুঝে যা চাইছে ওই রিলেটেড কাজ করেন, উল্টাপাল্টা কাজ করবেন না। না বুঝলে কোয়েশ্চেন করবেন, একবার দুইবার কোনো সমস্যা নেই, বাট রিপিটেডলি একই প্রশ্ন বারবার করবেন না, এটা একটা ব্যাড ইম্প্যাক্ট আনে। এই চাইতে মানুষের কাছ থেকে শুনে নেবেন যে এটার মানে কি বা কি। আমিও এক সময় এটা মানুষের কাছ থেকে শুনতাম, রায়ান ভাইয়ের কাছে শুনতাম, কাদের ভাইয়ের কাছে শুনতাম যে ভাই এটা একটু বলেন তো কি চাইছে ও, তো বলে দিত আর কি। তো সার্ভিসেস অ্যাজ ডিসক্রাইবড, এরপরে এটা তো ধরেন আপনি 5 স্টার পাইলেন। এবার নিচেরটা সার্ভিসেস অ্যাজ ডিসক্রাইবড হচ্ছে আপনি গিগে যেমন সার্ভিস দেওয়ার কথা বলছেন আপনি ওরকম সার্ভিস দিচ্ছেন। তার মানে আপনি গিগে যেমন ডিজাইন দেখাচ্ছেন, যেমন কোয়ালিটি দেখাচ্ছেন, ওই রিলেটেড কাজ আপনার হইতে হবে। এটা পুরোটাই আপনার স্কিলের উপর। আপনার স্কিল যদি ভালো না হয় আপনাকে এখানে 5 স্টার দিবেন, আপনার কাজ ভালো হইতে হবে। অনেক সময় অনেক মানুষ এসে চুরি চামারি করে, কিরকম যে ফ্রি পিক এখান থেকে ওখান থেকে ডিজাইন উঠায়, মানুষের ডিজাইন কপি করে মারা দেয়। হ্যাঁ, ক্লায়েন্ট ওটা দেখে খুশি হয়ে অর্ডার দেয় যে আপনার কাজ অনেক ভালো। আর যখন কাজ করতে যায় দেখা যায় যে আপনার কাজের কোয়ালিটি যেমনটা আপনি গিয়ে বলছেন তেমনটা না, তখন এখানে রেটিং কমাই দিবেন। ঠিক আছে? তো আপনাকে 5 স্টার পাইতে হলে এটাতেও 5 স্টার পাইতে হবে, এইটাতেও 5 স্টার পাইতে হবে। আর ফাইনালি আপনি যখন কমিউনিকেশন ভালো করবেন এবং ভালো কাজ সার্ভিস অর্ডার করবেন দিবেন, তখন আপনাকে ক্লায়েন্ট অটোমেটিক্যালি রিকমেন্ড করবে। এই দুইটা ভালো হইলে 5 স্টার যদি পান দুইটাতে, অটোমেটিক্যালি এটাতে 5 স্টার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে? এইটা তিনটার মধ্যে যদি কোনো একটাতে আপনি 4 স্টার পান, আপনার কিন্তু 5 স্টার আসবে না, তখন দেখাবে 4.7, 4.6 স্টার এরকম দেখাবে। ঠিক আছে? অবশ্যই ক্লায়েন্টকে চেষ্টা করবেন সবগুলোতে 5 স্টার নেওয়ার। একটাতে যদি কম দেয় তখনই আপনার রেটিং কিন্তু 5 আর থাকবে না, 4.7, 4.8 এরকম হয়ে যাবে। বুঝাতে পারলাম? বুঝতে পারছেন রেটিং পাওয়ার টেকনিক কি? এই দুইটাই মেইন টেকনিক, এই দুইটাই। কথা ভালো বলতে হবে, বুঝে শুনে বলতে হবে, কাজ বুঝে নিতে হবে ভালো মতো, তারপর কাজটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে হবে যাতে ক্লায়েন্ট খুশি হয়। আজে বাজে ডিজাইন দিবেন তো আপনার 5 স্টারের আশা আর করেন না, কারণ এইগুলোর উপরে ডিপেন্ড করছে 5 স্টার পাচ্ছেন না। কারণ আমি তো ক্লায়েন্টকে বলতে পারবো না যে আমাকে 5 স্টার দাও, ভালো একটা ফিডব্যাক দাও, এটা বলতেই পারবেন না। তো আপনার কাজের মাধ্যমে আপনাকে 5 স্টার গেইন করে নিতে হবে। তো 5 স্টার পাওয়া কিন্তু মনে হয় যে ইজি, আসলে এতটাও ইজি না। তারপরে আপনি পাবেন হচ্ছে ক্যান্সেলেশন, এখানে বলবে কয়টা অর্ডার ক্যান্সেল করছেন লাস্ট 60 ডেজে, লাস্ট 60 দিনে আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, ফাইন। এই আর ওয়ার্ল্ড ডমিনেশন, ওয়ার্ল্ড ডমিনেশন হচ্ছে যে ওয়ার্ল্ডে কতগুলা দেশের সাথে আমি কাজ করছি এইগুলাই। যেমন এখানে অনেক দেশ আছে, 15%-এর সাথে কাজ করছি আমি। যেমন কানাডা, কানাডার কাজ করছে 18টা, ইউএস তে কাজ করছে 357টা, ব্রাজিলে একটা, আর্জেন্টিনা একটা,
সাউথ আফ্রিকা একটা, এরকম অনেক দেশ আছে, কেনিয়া, সৌদি আরবিয়া, টার্কি, জার্মানি, সুইডেন, তারপরে বেলজিয়াম, অনেক আছে, ফ্রান্স, স্পেন, তারপরে এই পাশে এগুলা কি, আয়ারল্যান্ড, লন্ডন, তারপরে এখানে এটা কি, সাউথ কোরিয়া। মানে আপনি কই কই কাজ করছেন, কোন কোন দেশের সাথে এখানে শো করবে, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ওভারঅল ওভারভিউ, ঠিক আছে? এখন এখানে দেখেন, সরি, আমি যদি এই জায়গায় যাই, অ্যানালিটিক্স থেকে রিপিট বিজনেসে যদি যাই, রিপিট বিজনেসে যখন আপনি আসবেন, এইটা হচ্ছে রিপিটেড ক্লায়েন্টের সংখ্যা আপনাকে দেখাবে যে আপনি রিপিটেড ক্লায়েন্ট আপনার কেমন আসতেছে। এখানে দেখেন আমার 100%-এর মধ্যে 62% ক্লায়েন্ট আমার ব্যাক কাজ দেয়, রিভিউ ব্যাক করে, ঠিক আছে? মানে আমাকে কাজ আবার দেয়, রিপিট করে, এই আর কি। এই ওভারঅল এই স্ট্যাটাস, এটা দিয়ে আহামরি তেমন কিছু যায় আসে না, মোটামুটি আপনার একটা আইডিয়া পাবেন যে আপনার রিপিটেড ক্লায়েন্ট কেমন আসে, ঠিক আছে? আর এই যে তালা মারা দেখতেছেন না এগুলা, এই তালাগুলো অ্যাক্টিভ কখন হবে বলেন তো? গিগ পারফরমেন্স, অর্ডার ব্রেকডাউন, টপ কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, এগুলা কখন অ্যাক্টিভ হবে বলেন দেখি? সেলার প্লাস, এক্স্যাক্টলি। সেলার প্লাস মেম্বারশিপ নিলে তখন এগুলো আর কি আপনি এক্সট্রা যে অ্যানালিটিক্স গুলো আছে এগুলা দেখতে পারবেন। এই হচ্ছে অ্যানালিটিক্স এর পেজ। আর এইগুলা আপনার এই যে অ্যানালিটিক্স এর আন্ডারে এই পেজ গুলাকে আলাদা আলাদা করে এখানে একটা 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 করে দিছে। ডান পাশে আপনি পাবেন নোটিফিকেশনস। এই নোটিফিকেশনসে ক্লায়েন্টের সাথে যদি কোনো মেসেজ দেয় এগুলো আসবে। তারপরে আপনার যদি কোনো ম্যাচ আসে এখানে আসবে ম্যাচিং। তারপরে আপনাকে যদি কেউ 5 স্টার দেয়, কোনো নোটিফিকেশন আসে, আপনি যদি লেভেল পান বা হোয়াট এভার যে কোনো ধরনের নোটিফিকেশন আপনি এখানটায় দেখতে পাবেন। এটা হচ্ছে মেসেজেস, আপনার ইনবক্স। আপনি যদি এখান থেকে সি অল দেন তাহলে আপনাকে ইনবক্সের পেজটাতে নিয়ে যাবে। এখানে আপনি ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবেন, মেসেজিং করতে পারবেন, টেক্সট পাঠাতে পারবেন, এগুলোই আর কি, ঠিক আছে? আর ফাইনালি এই জায়গায় আপনার প্রোফাইলের সেটিংস, প্রোফাইল পাবেন। আপনার প্রোফাইলের সেটিংস সুইচ টু বাইং মোড, আপনি বায়ার হিসেবেও দেখতে পারেন, বাইং মোডেও যেতে পারেন। আমি এখন সেলার মোডে আছি। এই এই হচ্ছে ফাইবার। ফাইবারে আর কোনো পেজ বাকি নাই। বলেন এখন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে ফাইবার নিয়ে? বলেন। নাই। এই ছিল ফাইবার। এখন লাস্টলি ফাইবারের সাথে আমি পেওনিয়ারটা দেখাই দিই, পেওনিয়ারের কানেকশন। সো পেওনিয়ার অ্যাকাউন্ট হচ্ছে বেসিক্যালি আপনাদের একটা পেপাল অ্যাকাউন্টের মতোই আর কি। এখানে আমরা টাকা নিয়ে আসি। আপনাদেরকে আমি এই ভিডিওটা দিয়ে দিব। এটা হচ্ছে পেওনিয়ারের নিজের ওয়েবসাইট থেকে, মানে ইউটিউব চ্যানেলে বানানো ভিডিও। এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেমনে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করতে হবে, কোথায় কোন ইনফরমেশন সাবমিট করতে হবে, এই জিনিসগুলো সুন্দর করে এই জায়গায় বলছে। আমি এই ভিডিওটার লিংক আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কিভাবে। ভালো করে ভিডিওটা দুই একবার দেখে নিবেন, তাইলে বুঝে যাবেন যে কেমনে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে সব বলা আছে স্টেপ বাই স্টেপ, কোথায় কোন ইনফরমেশন দিবেন। এই যে এখানে ওরা দেখায়ও দিচ্ছে সুন্দর করে কোন ইনফরমেশন কোথায় দিতে হবে, বলেও দিচ্ছে অডিওতে। ওইটা দেখে নিলে আপনি বুঝে যাবেন কেমনে আপনার পেওনিয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। পেওনিয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমি একটা জিনিস বলে দিই, আপনারা একটা অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন, যেটাতে আপনি অ্যাক্টিভ থাকেন। ইমেল আসলে ইমেল চেক করবেন, এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন। সেকেন্ডলি, পেওনিয়ারে অ্যাকাউন্ট করার সময় অবশ্যই আপনার পেওনিয়ারের ইনফরমেশন এনআইডি কার্ড কিংবা পাসপোর্টের মতো হইতে হবে। আপনার পেওনিয়ার করতে গেলে অবশ্যই এনআইডি কার্ড বা পাসপোর্ট থাকা লাগবে। এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট ছাড়া আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করতে পারবেন না, ঠিক আছে? সো অবশ্যই পেওনিয়ারের জন্য মাস্টার, এই সরি, এনআইডি থাকতে হবে, স্মার্ট এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা লাগবে। সো পাসপোর্ট বা এনআইডি কার্ড বেশি প্রিফারেবল, ঠিক আছে? এটা ছাড়া হবে না। আপনার যদি এনআইডি কার্ড বা পাসপোর্ট থাকে, ওইখানে যা যা ইনফরমেশন যেভাবে লেখা আছে, আপনার নাম, আপনার ঠিকানা, হাউস অ্যাড্রেস, মানে যা যা আছে লেটার টু লেটার, ওয়ার্ড টু ওয়ার্ড এক্স্যাক্টলি ওইভাবেই লিখবেন, ঠিক আছে? কোনো কিছু ভুল করবেন না, ভুল করলে ভেরিফাই করবে না, তখন ঝামেলায় পড়ে যাবেন। সো বারবার রিচেক করে দেখবেন যে আপনি সবকিছু ঠিকঠাক লিখতেছেন নাকি। বানান ভুল করবেন তো আপনি এমন ধরা খাবেন, আপনার শিক্ষা হয়ে যাবে, জীবনে আর কোনোদিন বানান ভুল করবেন না। অ্যাকাউন্টই আর ভেরিফাই হবে না, অ্যাপ্রুভ হবে না, পরে আর অ্যাকাউন্ট করতে পারবেন না, অনেক জায়গায় অনেক ঝামেলায় ফেসে যাবেন। তো আপনার অবশ্যই আপনার এখানটায় ভালো মতো ইনফরমেশন গুলো চেক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আপনার এনআইডি কার্ড ফলো করে। যখন আপনার এখানে অ্যাকাউন্টের ইনফরমেশন গুলো সবকিছু সাবমিট করা হয়ে যাবে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে,
তারপরে আপনি আপনার কাছে এনআইডি কার্ডটা সাবমিট করতে বলবে। সাবমিট করার পরে আপনি এখানে অ্যাকাউন্ট করার পরে প্রথম যে কাজটা করবেন, সেটিংসে আসবেন, ভেরিফিকেশন সেন্টারে যাবেন, এবং এখানটায় আপনি যে এনআইডি কার্ড সাবমিট করছেন এই হিস্ট্রিতে আসলে আপনাকে দেখাবে যে আপনি স্মার্ট এনআইডি কার্ড সাবমিট করছেন, ওইটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। সো প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্ট করার পরে আপনাকে চেক করতে হবে যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। যদি আপনার এনআইডি কার্ড কিংবা পাসপোর্ট এটা অ্যাপ্রুভ হয়ে থাকে, তারপরে আপনি যেটা করবেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। ঠিক আছে, নিজের টা না থাকলে বাসার কারোটা দিয়ে হবে না। হ্যাঁ হবে, বাসার যে কারোটা, ধরেন ফরসে আপনি আপনার আম্মুরটা দিয়ে করবেন, আপনার আম্মুর এনআইডি কার্ডে অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে ফার্স্ট অফ অল। আপনার আম্মুর এনআইডি কার্ড দিয়েই পেওনিয়ারের নাম হইতে হবে, আপনার আম্মুর এক নাম দিয়েই ফাইবারের নাম হইতে হবে অ্যাকাউন্ট। আমার কথা কি বুঝতে পারছেন? মানে যার এনআইডি কার্ড ফলো করবেন উনারই ফাইবার থাকতে হবে, ওই নামেই পেওনিয়ার থাকতে হবে, ওই নামেই ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে হবে না। নর্মাল এনআইডি কার্ড আগে নিত, এখন নিবে কিনা আমি শিওর না। স্মার্ট নেয়, নর্মালটা দিয়ে ট্রাই করে দেখতে পারে, দিতেও পারে, আই এম নট শিওর। স্মার্টটা নেয়, এটা কনফার্ম। আর যেটা বললেন অন্যের যদি এনআইডি হয় তাহলে কিন্তু সব ইনফরমেশন অন্যের হইতে হবে। নর্মাল দিয়ে করলে হবে, হইতে পারে, দেখেন আমি এটা শিওর না। ঠিক আছে, আচ্ছা। সো এখানটায় দেখেন আমার এনআইডি কার্ডটা অ্যাকাউন্ট করার পরে আগে চেক করবেন আপনার অ্যাকাউন্টের পরে ফার্স্ট কাজ আপনি চেক করবেন আপনার এনআইডিটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি এনআইডি অ্যাপ্রুভ হয়ে যায় আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড, আর কোনো ঝামেলা নেই, শেষ, প্রথম ঝামেলা। এরপরে জাস্ট ব্যাংক অ্যাকাউন্টে আসবেন, এই জায়গায় ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রল, কোন ব্যাংকে আপনি টাকা নিতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন। দেওয়ার পর আপনি কানেক্ট করতে পারবেন অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে নর্মালি আপনারা হয়তো প্রথম দিকে একটা পাবেন, আমি 15টা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, 15টা টোটাল। তো আপনারা একটা পাবেন, ধীরে ধীরে এটা বাড়তেও পারে, বাট 13টাও পেতে পারেন, আমি শিওর না। প্রথমে একটাই পাবেন, তো একটাকে অ্যাড করবেন, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবেন। অবশ্যই এনশিওর করবেন আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতেছেন এই নামে ওই ব্যাংক অ্যাকাউন্ট আছে। মানে ধরে নেন আমার পেওনিয়ারের নাম দেওয়া আছে আলনুর তারিক রবি, আমার ব্যাংক অ্যাকাউন্ট যদি থাকে আলনুর তারিখ, চাইলে ঝামেলা হয়ে যাবে, কিন্তু অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, তো আপনার আমার ব্যাংক অ্যাকাউন্টও এই নামেই হতে হবে, আর এই নামেই হবে, কারণ আপনি যদি যেই এনআইডি দিয়ে ফাইবার করবেন, যে এনআইডি দিয়ে পেওনিয়ার করবেন, ওই একই এনআইডি দিয়ে যদি ব্যাংক অ্যাকাউন্ট করেন তো নাম তো সেমই হবে, নাম তো আলাদা হবে না, বুঝছেন? সেম ব্যক্তি হইতে হবে। আগে যেটা করা যেত যে আমি আমার অ্যাকাউন্টে আমার আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতাম, আমার এই অ্যাকাউন্টে আমি চাইলে আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারতাম, ওইটা এখন ব্লক করে দিছে, ওইটা করা যায় না, নিজের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে এখন। ঠিক আছে, তো এই নামেরই ব্যাংক অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। আমার দুইটা অ্যাড করা আছে, একটা ডাচ বাংলা ব্যাংক, একটা ব্র্যাক ব্যাংক। তো ডাচ বাংলায় আগে আমি অনেক বেশি ট্রানজাকশন করতাম, এখন ওটা বাদ দিয়ে দিছি, ব্র্যাক ব্যাংকে চলে আসছি এখন, আর সব ট্রানজাকশন আমি ব্র্যাক ব্যাংকে করে থাকি। ডাচ বাংলার অ্যাকাউন্ট আছে, এটাও এমন না যে অ্যাকাউন্ট নাই, অত বেশি এখন অ্যাক্টিভ না, আমি জানি না টাকা আছে কিনা এটাতেও, চেক করতে হবে। আমার আই ডোন্ট থিঙ্ক ডাচ বাংলা এখন আমার কোনো কাজ করি, সব ব্র্যাক ব্যাংক দিয়ে করি আমি আর কি। তো ব্র্যাক ব্যাংকে আমি এখন টাকা ট্রানজাকশন করি। তো আপনিও প্রথমে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল, স্মার্ট কার্ড অ্যাপ্রুভ হয়ে গেল, এবার ব্যাংক অ্যাকাউন্টে এখানে ক্লিক করবেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টস। আপনি কোন অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট, বাংলাদেশ, কিসের টাকা আপনার তুলবেন, বিডিটি তুলবো আমরা, নেক্সট দিবেন। তারপরে আপনার ব্যাংক ইনফরমেশন চাবে, যাচ্ছে এখানে ব্যাংক ইনফরমেশন দিয়ে দিবেন, ব্যাংকের নাম, মানে আপনার অ্যাকাউন্ট ব্রাঞ্চের নাম, আপনার অ্যাকাউন্ট হোল্ডারের নাম, আপনার অ্যাকাউন্ট নাম্বার, সব সাবমিট করবেন। দেওয়ার পরে আই কনফার্ম, নেক্সট করবেন। 1 থেকে 2 দিনের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়। ইভেন আমার অ্যাকাউন্টে 1 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেছে, 1 দিন মানে কয়েক ঘন্টার মধ্যে ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। সো আপনি ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে এখানে পেন্ডিং লেখা আসবে। ঠিক আছে, ওরা যতক্ষণ না ভেরিফাই করবে যে এই ব্যক্তিরই অ্যাকাউন্ট এটা, ততক্ষণ পর্যন্ত পেন্ডিং থাকবে। যখনই পেন্ডিং থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে, এখানেও আপনার এনআইডি কার্ডও অ্যাপ্রুভ, আপনার ব্যাংক অ্যাকাউন্টও অ্যাপ্রুভ, দেন ইউ আর ডান, আপনার কাজ শেষ পেওনিয়ারে। বুঝছেন এতটুকু কি কি বললাম? ওকে, সো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ, পেওনিয়ার অ্যাপ্রুভ, এর কাজ শেষ। এখন আপনি জাস্ট পেওনিয়ারকে কানেক্ট করে দিবেন, যেখানে যেখানে কানেক্ট করবেন ওখান থেকে টাকা ঢুকবে, সোজা হিসাব। সো পেওনিয়ারের অ্যাকাউন্ট নাম্বার তাহলে কোনটা, কেমনে কানেক্ট করব? মনে রাখবেন যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা করছেন অ্যাকাউন্টটা, ওই ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, পেওনিয়ারের অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আপনি যদি করেন যে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে, ওই ইমেল অ্যাড্রেসই হচ্ছে আপনার পেওনিয়ারের অ্যাকাউন্ট নাম্বার। অর্থাৎ আপনি যদি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান, আমি কিন্তু আপনাকে আমার এই পেওনিয়ারের ইমেল অ্যাড্রেসটাই আমি আপনাকে দিয়ে দিব।
বাস আপনি আপনার ওই ইমেল অ্যাড্রেসে টাকা পাঠিয়ে দিবেন, টাকা চলে আসবে আমার এই অ্যাকাউন্টে। বুঝতে পারছি? তো যদি কেউ আপনাকে টাকা পাঠাতে চায় পেওনিয়ারে, আপনি যে ইমেল দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট করছেন ওই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। সেম থিং এখন ফাইবারেও আমরা ওই ইমেল অ্যাড্রেস দিয়ে কানেক্ট করে দিতে পারবো। সো ফাইবারে আসবেন, আসার পরে আপনি এই জায়গা থেকে আর্নিংসে চলে আসবেন। আর্নিং এ আসার পরে আপনি এখানে আসবেন হচ্ছে ম্যানেজ পে আউট। ম্যানেজ পে আউট এখানে ক্লিক করবেন, করার পরে আমার এখানে অপশনটা আসবে না, কারণ আমি অলরেডি অ্যাড করে রাখছি। হ্যাঁ, এখানে আপনি দিবেন ম্যানেজ পে আউট মেথড, এখানে আমার এটা আসবে না। আপনাদের এখানে আমার যেহেতু সেট করা আছে অলরেডি, এই জন্য আসতেছে না। আপনারা এরকম ফাইবার রেভিনিউ কার্ড আসবে, ক্লিক করে দিবেন এই যে এই জায়গাটায় ফাইবার রেভিনিউ কার্ড। ক্লিক করার পরে আমাকে ডাইরেক্ট বলছে টাকা উঠাও, তা আমার যেহেতু অ্যাড করা আছে। সেই রেভিনিউ কার্ডে ক্লিক করার পরে আপনাকে বলবে যে পেওনিয়ারের ডিটেলস দাও। তখন আপনি পেওনিয়ারে যে ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করছেন ওই ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে বলবে লগ ইন করো, আপনি আপনার ওই ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, কানেক্ট হয়ে যাবে আপনার পেওনিয়ার আর ফাইবার। বুঝছেন? এখানে ক্লিক করলে বলবে পেওনিয়ারে লগ ইন করো, আপনি লগ ইন করবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে, বাস কানেক্ট হয়ে গেল। এবার এখান থেকে কনফার্ম উইথড্র যদি আমি মারি, আমার পেওনিয়ারে টাকাটা চলে আসবে। বাট মনে রাখবেন ফাইবারে যেমন আমার আছে $209, আমি যদি চাই এটাকে 100 টাকা উঠাবো পারবো না, আমাকে পুরোটাই তুলতে হবে। এখানে ভাগ করে তোলার অপশন নাই, পুরোটাই একবারে উঠাইতে হবে, যত টাকা আছে একবারে উঠবে, চলে আসবে আপনার পেওনিয়ারে ইউএসডি তে। যখন আপনার ইউএসডি তে চলে আসবে, আপনি এখান থেকে টাকাটা কি করবেন, উইথড্র করবেন। ফাইবার থেকে পেওনিয়ারে টাকা আসতে লাগে 5 থেকে 10 মিনিট, চলে আসলো টাকা ইউএসডি। ডলার আনলে ডলার, ইউরো আনলে ইউরো, পাউন্ড আনলে পাউন্ডে চলে আসবে। দিবেন উইথড্র, দেওয়ার পরে আপনার এই প্যানেলটা আসবে, এখানে বলবে কোথায় থেকে টাকা উঠাতে চান। ডলার উঠাতে চাই, দিবেন ডলার। কোন ব্যাংকে নিতে চান, ব্র্যাক ব্যাংকে নিতে চাই, আমার যেহেতু দুইটা আছে দুইটা অপশন দেখাচ্ছে। এখানে আপনাকে বলবে কত ডলার উঠাইতে চান, এই পাশে দেখবেন লেখা আছে ইউএসডি, কত ডলার উঠাইতে চাই। তো এখানে আমি ডিসাইড করতে পারবো যে আমি 200 টাকা তুলবো না 100 টাকা তুলবো, এখানে অপশন আমি পাবো। তো এখানটায় আমার কি করতে হবে, লিখতে হবে যে কত ডলার আমি উইথড্র করতে চাচ্ছি। আপনি যদি এখানে 100 টাকা লেখেন, ওই অনুপাতে কত টাকা আপনার ব্যাংকে ডিপোজিট হবে বাংলা টাকা এখানে দেখাবে। এখানে ডলার দিবেন, এখানে বাংলা টাকা দেখাবে। তো নিচে আপনাকে একটা জিনিস দেখাবে, যেমন আমার এখানে কোনো টাকা নাই কারণ আমি দেখাতে পাচ্ছি না। আপনার নিচে এখানে আরেকটা জিনিস দেখাবে যে $1 সমান ওরা কনভার্সন রেট কত দিচ্ছে। $1 সমান কত টাকা ওটা দেখাবে, 105 দিচ্ছে না 106 দিচ্ছে, এখানে নিচে শো করবে $1 কত দিচ্ছে। আর এখানে আপনি দেখতে পারবেন এত টাকা দিলাম, এত টাকা আমার ডিপোজিট হবে। দেওয়ার পরে আপনি এখানটায় লিখে দিবেন কই থেকে টাকাটা পেয়েছেন। সো ফার্স্টে আমরা ফাইবার লিখতে পারি, বা আপনি ফ্রিল্যান্সিং লিখতে পারেন, যে যেখান থেকে টাকা পাইছেন দিয়ে রিভিউতে পাঠাই দিবেন। দ্যাটস ইট। রিভিউতে চলে গেলে 3 দিনের মধ্যে টাকা আপনার অ্যাকাউন্টে, বাংলাদেশের অ্যাকাউন্টে চলে আসবে। এটিএম দিয়ে তুলে নেবেন, চেক দিয়ে তুলে নেবেন, হোয়াট এভার যে কোনো প্রসেস যে মেথডে চান তুলতে পারবেন। বুঝছেন পেওনিয়ারের কাজ? পেওনিয়ার কিন্তু ক্রিটিক্যাল কিছু না, খালি দেখবেন আপনার এনআইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা আর ব্যাংক অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে কিনা, বাস এর কাজ শেষ। ফাইবারের সাথে কানেক্ট করে দিলে এবার ফাইবার থেকে টাকা চলে আসবে পেওনিয়ারে, পেওনিয়ার থেকে উইথড্র করবেন, চলে যাবে আপনার যে অ্যাকাউন্টে অ্যাড করা আছে ব্যাংক অ্যাকাউন্ট, ওই ব্যাংক অ্যাকাউন্টে। ক্লিয়ার? বুঝছেন? আচ্ছা, দেখেন এখানে আপনাদের যতবার আপনি এখান থেকে উইথড্র মারবেন প্রত্যেকবার আপনার কাছ থেকে $3 করে কেটে নিবে ট্রানজাকশন ফি, এগুলো আমি শুরুর দিকে বলছিলাম। আরেকটা জিনিস, আপনি চাইলে এখানে কার্ড অর্ডার করতে পারেন, এই যে কার্ড অর্ডার করতে পারেন, একটা হয় ভিজুয়াল, সরি একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড হয়, একটা ভার্চুয়াল কার্ড হয়। ফিজিক্যাল কার্ড হচ্ছে ডিরেক্টলি এটিএম কার্ডের মতো আপনাকে ইউএসএ থেকে শিপমেন্ট করে পাঠিয়ে দিবে, যেটা আসতে অনেক টাইম লাগে, অনেক সময় আসে না, অনেক সময় হারায় যায়, মেলা কাহিনী হয়ে যায়, পাওয়া যায় না কার্ডটা, ঠিক আছে। আর আরেকটা হয় ভার্চুয়াল কার্ড। ভার্চুয়াল কার্ড মানে একটা ছবি দিবে আপনাকে কার্ডের, ওর মধ্যে আপনার কার্ডের নাম্বার টাম্বার লেখা থাকবে, এই আর কি। তো ভার্চুয়াল কার্ডে আপনি একটা ওই একই কার্ড, মাস্টার কার্ড আর ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ড একই জিনিস। আপনার একটা প্রিন্ট হবে, একটা প্রিন্ট মানে প্রিন্টেড কপি, হার্ড কপি, আর একটা কম্পিউটারে স্ক্যান কপি ছবি আর কি দেখাবে। তো ওই আর কি, একই জিনিস আলটিমেটলি, যেই লাও সেই গুলো, ঠিক আছে। কার্ড চাইলে কার্ড নিতে পারেন, প্রত্যেক বছর আপনাকে কার্ডের জন্য $30 করে পে করতে হবে, মনে রাখবেন। এভরি ইয়ার $30 করে ও সার্ভিস চার্জ কাটবে আপনার কার্ডের জন্য। চাইলে আপনি কার্ড নিতে পারেন, বাট এটা কার্ডের প্রয়োজন হয় না, কারণ আপনি ডলারটা তো ব্যাংকে নিয়ে নিতে পারেন, ব্যাংকে নিলেই তো আপনার এটিএম কার্ড আছে। তো আপনার এখানে কার্ড ইউএসডি ভার্চুয়াল কার্ড নেওয়ার কোনো দরকার নাই। চাইলে আপনার যদি সব জায়গায় আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট যদি না চান নাও নিতে পারেন। আমার সাজেশন নেওয়ার দরকার নাই, কারণ আমার বিগত 4 বছরে ছিল না,
আমি এখন নিছি, কারণ আমার এখন মাস্টার কার্ড লাগবে দেখে নিছি, এত বছর আমার কার্ডের প্রয়োজন পড়েনি, এখানে আমি তুলি নাই। এই হচ্ছে পেওনিয়ার। বলেন পেওনিয়ার নিয়ে আর কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে? পেওনিয়ার, ফাইবার টপিক কিন্তু আমরা শেষ, ক্লাস টপিক কিন্তু শেষ। কারো যদি ফাইবার পেওনিয়ার নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলতে পারেন, ক্লাস টপিক কিন্তু আর নাই। আর এই পিওনিয়ার ফাইবার যাই করেন না কেন লিগাল ইনফরমেশন দিয়ে করবেন, কোনো ইলিগাল ইনফরমেশন দিবেন না, পরে কিন্তু ব্লক করে দেয়, ব্যান্ড করে দেয় যদি উল্টাপাল্টা ইনফরমেশন সাবমিট করেন আপনি। দ্যাটস ইট। সো কার্ড আপনি অ্যাপ্লাই করে রাখতে পারেন, চাইলে নাও করতে পারেন, আমার সাজেশন করেন না, আজাইরা টাকা নষ্ট করার কোনো মানে হয় না। আর পিওনিয়ারে আর কিছু নাই দেখানোর মতো। ও পাউন্ড আর ইউরোর কাহিনী আমি বলে দিই। যদি আপনি পাউন্ডে টাকা পান তাহলে কি হবে, পাউন্ড থেকে আপনি উইথড্র দিবেন ঠিকই, আপনাকে দেখাবেও পাউন্ডে কত টাকা করে দিচ্ছে, বাট যখন অ্যাকাউন্টে ঢুকবে তখন এটা পাউন্ড থেকে ডলারে কনভার্ট হয়ে তারপর আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে চলে আসে অটোমেটিক, আপনাকে কোনো কনভার্ট করতে হয় না, এখান থেকে জাস্ট উইথড্র মারলে হবে। পাউন্ড হোক আর ইউরো হোক বা হোয়াট এভার, জাস্ট উইথড্র দিবেন, এটা অটোমেটিক ইউএসডি তে কনভার্ট হয়ে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। ঠিক আছে, তবে উইথড্র দেওয়ার চেষ্টা করবেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 4 দিনের মধ্যে। তাহলে যেটা হবে আপনি পরের দিনই টাকা পাওয়া যাবেন। আমার সাথে এখন যেটা হয় যে আমি রবিবার দিন রাতে উইথড্র দিই, সোমবার দিন সন্ধ্যার মধ্যে টাকা আমার অ্যাকাউন্টে চলে আসে। এই তো টাকা চলে আসে একদিনের মধ্যে। আর যদি আপনি বৃহস্পতিবার দিন রাতে উইথড্র দেন তাহলে কিন্তু ওটা আস্তে আস্তে রবিবার সোমবার হয়ে যায়, তো অনেক টাইম লেগে যাবে বৃহস্পতিবার দিন উইথড্র দিতে। বুঝাতে পারলাম? কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন আছে বলেন, কোনো কিছু জানার বলেন। আমাদের ক্লাস কয়দিন হবে ভাইয়া? আর একটা ক্লাস আছে আপনাদের, নেক্সট ক্লাস, মানে সোমবার তারপর লাস্ট ক্লাস হবে আপনাদের। মানে তারপরে কি আর আপনি ক্লাস করাবেন না? কোর্সই তো শেষ, আমি আবার কি করাবো? কোর্স না কমপ্লিট মানে না আপনাদের? তারপরে কি আর আপনার সাথে কথা হবে না ওনাদের সাথে? হ্যাঁ, এরকম অফিসিয়ালি এরকম ক্লাস আওয়ারে কথা হবে না, বাট আপনাদের কারিকুলাম শেষ। আমি তবু আরেকবার আপনাদেরকে দেখাই দিই যে আপনাদের কারিকুলাম আপনাদের গ্রুপে দিছিলাম না, দেওয়ার কথা শুরুর দিকে। এই যে দেখেন, আমরা কালার থিওরি, টাইপোগ্রাফি, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করছি, ফ্লায়ার, বিজনেস কার্ড এগুলা শেষ করে চলে আসি, ফটো ম্যানিপুলেশন, রিটাচ এগুলা করে পোর্টফোলিও ক্রিয়েট করছি, করে ওয়েব ইউআই, মোবাইল অ্যাপ ইউআই করছি, এখন ফ্রিল্যান্সিং সেশন চলছে। মানে আমরা বেসিক্যালি লাস্ট টপিকের লাস্টের একটা ক্লাস আগে আছি। নেক্সট ক্লাস আমরা আপওয়ার্কের উপর করব। আপওয়ার্ক বুঝতে আপনাদের টাইম লাগবে না, আর আমারও বুঝাইতে টাইম লাগবে না। যদি আপনারা ফাইবার খুব ভালো মতো বুঝে থাকেন, ওয়ার্ল্ডে এমন কোনো মার্কেট প্লেস নাই যেটা আপনারা বুঝবেন না, কারণ ফাইবার এতটাই ঘাটতেরা। এই জন্য আমি ফাইবারে টাইম বেশি দিই। একবার যদি আপনি ফাইবার বুঝে যান, ব্যাস, আপনার ফ্রিল্যান্সার.কম বলেন, আপওয়ার্ক বলেন, 99 ডিজাইন বলেন, সবগুলোর কাহিনী আপনি একদিন ওয়েবসাইটে ঢুকলেই বুঝে যাবেন যে কি হইতেছে। ভাইয়া মার্কেট প্লেস মোট কতগুলো আছে? অনেক ভাই, অনেক। আমার জানা মতে আমি যে কয়টা দেখেন নাম বলি, ফাইবার.কম, আপওয়ার্ক, তারপরে পিপল পার আওয়ার, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার.কম, 99 ডিজাইন, তারপরে আপনার আছে গুরু.কম, তারপরে আছে আরেকটার নাম ভুলে গেছি, লেজিট নামে একটা আছে। হ্যাঁ, তারপরে এরকম আরো অনেক অনেক মার্কেট প্লেস আছে। তারপরে আপনার টপটাল নামে একটা মার্কেট প্লেস আছে, কে ওয়ার্ক আছে, হ্যাঁ, ট্রুল্যান্সার, এই যে দেখেন অনেক না অনেক মার্কেট প্লেস আছে। বাট মার্কেট প্লেস অনেক থাকে তো লাভ নাই, জিনিসটা হইতেছে কিরকম, বাংলাদেশে তো শপিং মলের অভাব নাই, বাট এন্ড অফ দ্য ডে মানুষ কিন্তু যায় হাতে গোনা 2-3টাতেই। কিছু হইলে বসুন্ধরা দৌড়ায়, যমুনা ফিউচার দৌড়ায়, বুঝছেন কাহিনী হলো এটা। শপিং মল তো আরো আছে, এই হচ্ছে কাহিনী। সো যেখানে আপনার ক্লায়েন্টের সংখ্যা বেশি ওইখানে কাজ করে মজা হবে। বাংলাদেশের একটা বানাইছিল তো, ওটা আছে নাকি দেখি,
আমি যখন শিখছি তখন মানে আমি যখন শিখতাম তখনকার ওয়েবসাইট এটা ছিল, কাজকি.com, এরকম একটা ছিল বাংলাদেশে। এই যে খুঁজে দেবে কাজ কি, 2018 অক্টোবর, দেখছেন আজকালের খবর। এই যে কাজ কি, আচ্ছা একটু বানান উল্টা লিখছি, KAJKEY.com। দেখেন তো এই ওয়েবসাইট আপনাদের লোড নেয় নাকি, আমার তো লোড নিতেছে না। দেখেন তো এটা লোড নেয় নাকি। এটা বাংলাদেশের মার্কেট প্লেস, এই যে নাইকন, শেষ টাটাই। তো এরকম অনেক মার্কেট প্লেস আছে, আছে বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে টিকে আছে হচ্ছে আপওয়ার্ক আর ফাইবার সবচেয়ে বেশি। আচ্ছা আর কি কি কোয়েশ্চেন যেন করছেন এখানে, যারা এখনো গিগ দেখাতে পারে নাই তাদের গুলো কি আর দেখবেন না ভাই? ক্লাস শেষ হয়ে গেলে না, ক্লাস শেষ হয়ে গেলে আমি পার্সোনালি বসে গিগ চেক করার সময় নাই, এটা আমি আপনাদেরকে বলছিলাম ক্লাসের শুরুতেই। আপনারা যেটা করতে পারেন, আমাদের সাপোর্ট প্ল্যাটফর্মে অনেক সাপোর্ট মেন্টর আছে, ওনাদের কাছ থেকে হেল্প নিতে পারেন, কোনো সমস্যা নেই। একই জিনিস ওনারা রিভিউ দিয়ে দিতে পারবে আপনাদের গিগ সম্পর্কে। কোর্স শেষ হলে কি সাপোর্ট থেকে হেল্প নেওয়া যাবে না? যাবে। সাপোর্ট থেকে আজীবন হেল্প পাবেন। গিগ র্যাঙ্কে আসতে কেমন টাইম লাগবে এটার কোনো ফিক্সড টাইমিং নাই ভাই। এটা আপনার 1 মাসও লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, ডিপেন্ড করে আপনার গিগের উপর, ভাই ওই যে গিগ কিভাবে বানাচ্ছে গিগ তার উপর। অ্যাক্টিভ আছে কিনা মানে দেখা যাবে কিভাবে? বুঝি না। মানে গিগ অ্যাক্টিভ যে দেখায় যে ফাইবার থেকে, যে আমার গিগ অ্যাক্টিভ আছে কিনা। আপনার গিগ অ্যাক্টিভ আছে কিনা এখানে আসলেই বুঝবেন। আপনার গিগ যদি অ্যাক্টিভ ট্যাবের মধ্যে থাকে, এখানে যদি থাকে, তাহলে সব গিগ অ্যাক্টিভ। ঠিক আছে। আপনি হয়তো সার্চ লিস্টে খুঁজে পাবেন না, কারণ ওই যে র্যাঙ্ক না করলে, ঠিক আছে, খুঁজে পাবেন না। তো অ্যাক্টিভ থাকবে যদি এই ট্যাবের আন্ডারে থাকে, সবগুলো অ্যাক্টিভ, এখানে থাকলেই অ্যাক্টিভ। বুঝছেন? না না, আচ্ছা ওই গেছে, ওই ওয়েবসাইটে গেছে। স্পেশাল ক্লাসে আমরা অ্যাড হইতে পারি নাই, এখনো পারেন নাই? স্পেশাল ক্লাস কি হয়? আচ্ছা এটা আমাকে শুনতে হবে, কিন্তু উনি তো ক্লাস নাই আমি দেখলাম। কি যেন নাম ছিল, ক্লাস স্পেশাল ফ্রিল্যান্সিং ফলো আপ সেশন, এইটা কেন অ্যাড হইতে পারবেন না আপনারা? আগস্টের 2 তারিখ লাস্ট ক্লাস নিচ্ছে, এই যে 5 দিন আগে। ক্লাস নিচ্ছি না, শুধুমাত্র একজন তার একটি কাজ সাবমিট করছে। আপনারা ভাইয়ের সাথে এই যে এরকম লাইভ ক্লাস করেন না, মানে এরকম কথা বলার সুযোগ পান না, আমাকে যেমন মেসেজ পাঠাচ্ছেন। এই গ্রুপে তো আছেন নাকি? এই গ্রুপে তো নাই নাকি? আছেন নাকি নাই বলুন তো, এই গ্রুপে আছেন? হ্যাঁ ভাই গ্রুপে আছে। ক্লাস লাইভ ক্লাস করেন? এই যে লিংক যে দেয়, এই যে লিংক তো দিচ্ছে এই যে ক্লাসের, এই যে গুগল মানে মিটের লিংক দেয়। অনেক সময় দেখা যায় কখন দিছি জানি না। তা এইটা তো এখন এইটার দায়িত্ব কেমনে নিব ভাই? আপনাকে তো অ্যাক্টিভ থাকতে হবে। মানে কিবার দেয় আর এই কি তো এটা। স্যার, আশ্চর্য ব্যাপার। উই হ্যাভ ফ্রিল্যান্সিং সেশন টুডে, ক্লাস ডেজ, এই যে তো বলেই তো দিছে, রবিবার আর বুধবার আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এই টাইমে, দেখবেন ক্লাস নাই কি না নাই। তাহলে তো এই যে 5 দিন আগে নেয় নাই, কারণ কেউ কাজ সাবমিট করে নাই। বুঝছেন? তো আপনাদেরকে তো দেখতে হবে না, এটা তো অ্যাক্টিভ থাকতে হবে। যখন গুগল মিটে থাকবেন, ক্লাস লাইভ ক্লাস যদি করেন, তাইলে না আপনি বলতে পারবেন। আপনি যদি টাইমে ক্লাসই না করেন, আপনি কেমনে বলবেন আমাকে যেমন বলতেছেন? ক্লাস ভিডিও পাবেন না, ক্লাস ভিডিও গুলা উনি হচ্ছে গুগল ক্লাসরুমে দেয়, ক্লাস ভিডিও পাবেন না আপনারা। এই জন্য তো বললাম, টাইমে উনার ক্লাস না করলে ক্লাস পাবেন না, বে টাইমে থাকলে তো ক্লাস করতে পারবেন না। ক্লাসরুম গুগল ক্লাসরুম মেনটেন করে। সার্টিফিকেট দেয়া হবে কখন? আচ্ছা অফিসিয়ালি আপনারা সার্টিফিকেট হচ্ছে কি বলে, সফট কপি নিতে পারবেন, হার্ড কপি এখন সার্টিফিকেট দেয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ও হার্ড কপি আপাতত কয়েকটা ব্যাচ থেকে দেয়, এখনো আর নাই হার্ড কপি। বেসিক্যালি আপনি যদি হার্ড কপি নিতে চান, তাহলে একটু ওয়েট করতে হবে, অফিস থেকে একটা প্রোগ্রাম করে দেন সবাইকে একসাথে আর কি হার্ড কপি দিবে। আর সফট কপি আপনি চাইলে নিয়ে যেতে পারেন, বা মেইল করলে আপনাকে সফট কপি পাঠিয়ে দিবে। টিপস টিপস দিবে।
হ্যাঁ হইতে পারে, এখন উনার মতো করে কিভাবে ক্লাস নেয় এটা তো আইডিয়া নাই, বাট আপনাদের ক্লাস করতে হবে। ক্লাসে আপনি ওনার সাথে ডাইরেক্ট লাইভে আসে কথা বলতে পারেন, তাইলে তো হয়ে যায় সমস্যার সমাধান। ক্লাস তো আপনাকে করতে হবে, ক্লাস না করলে সলিউশন আমি দিতে পারবো না, টোটালি রনি ভাইয়ের দায়িত্ব। So, আপনি রনি ভাইয়ের সাথে মেসেজিংও করে দেখেন, মেসেজ পাঠায় দেখেন, কথা বলে দেখেন, বা কল দেন অফিসে, এটার আইডিয়া আমার নাই। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ড স্টপ করে দিচ্ছি আপনার